ইতিহাসের পাতায় বাংলার মেয়েরা বরাবরই চর্চিত আছে তাদের সাহসিকতার জন্য, তাদের লড়াইয়ের জন্য, তাদের মনোবলের জন্য। নারী যেমন সাধারণ ও মাতৃসুলভ হতে পারে, ঠিক প্রয়োজনেই সেই নারী অস্ত্র হাতে শত্রু বিনাশও করতে পারে। আজ আমরা জানতে চলেছি ঠিক তেমনই এক মহিষী নারীর কথা, তার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কথা। আজ আমরা জানব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানীর কথা। হ্যাঁ, আমাদের আজকের গল্প সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানীর প্রথম পর্ব। গল্পের মুখ্য চরিত্রে প্রফুল্ল ও গল্পকথক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানীর প্রথম পর্ব। পিপি, ও পিপি, প্রফুল্ল, আরে ও পোড়ামুখী। কি মা? যা না, ঘোষেদের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয় না। আমি পারবো না, আমার চাইতে লজ্জা করে। তবে খাবি কি? আজ যে ঘরে কিছুই নেই। তা শুধু ভাত খাবো? রোজ রোজ চেয়ে খাবো কেন গো? যেমন অদিষ্ট করে এসেছিলি, কাঙাল গরিবের আবার চাইতে কি লজ্জা? প্রফুল্ল কোনো কথা বলল না। তার মা বলল, তুই তবে ভাত চড়িয়ে দে, আমি কিছু তরকারির জন্য যাই। আমার মাথা খাও, আর চাইতে যেও না। ঘরে চাল আছে, নুন আছে, গাছে কাঁচা লঙ্কা আছে, মেয়ে মানুষের তাই ঢের। অগত্যা প্রফুল্লের মা সম্মত হলো। ভাতের জল চড়িয়েছিল, তার মা চাল ধুতে গেল। চাল ধোয়ার জন্য দুচুনি হাতে করে তার মা গালে হাত দিল, বলল, চাল কই? আধ মুঠো চাল আছে মাত্র, তাতে একজনেরও আধ পেটা হবে না। প্রফুল্লর মা ধুচুনি হাতে করে বার হলো। প্রফুল্ল বলল, কোথায় যাও? চাল ধার করে আনি, নইলে কপালে শুধু ভাতই জোটে কই। আমরা লোকের কত চাল ধার করে শোধ দিতে পারি না, তুমি আর চাল ধার করো না। আবাগির মেয়ে, খাবি কি? ঘরে যে একটা পয়সা নেই। উপোস করব। উপোস করে কয়দিন বাঁচবি শুনি? না হয় মরবো। আমি মরলে যা হয় করিস। এখন যেমন করে পারি ভিক্ষা করেও তোকে খাওয়াবো। ভিক্ষাই বা কেন করতে হবে? একদিনের উপোসে মানুষ মরে না। এসো না মা, মা মেয়েতে আজ পইতে তুলি, কাল বিক্রি করে টাকা পয়সার জোগাড় করব। সুতো কই? কেন? চরকা আছে। তুলোই বা কই? প্রফুল্লমুখী মাথা নিচু করে কেঁদে ফেলল। তার মা ধুচুনি হাতে আবার চাল আনতে যাচ্ছিল। তখন প্রফুল্ল মার হাত থেকে সেটা কেড়ে নিয়ে বলল, মা, আমি কেন চেয়ে ধার করে খাবো? আমার তো সব আছে। তার মা চোখের জল মুছে দিতে দিতে বলল, সবই তো আছে মা, কপালে আর জুটলো কই? কেন ঘটে না মা? আমি কি অপরাধ করেছি? শ্বশুরের অন্ন আমি খেতে পাবো না? এই অভাগীর পেটে হয়েছিলি, এই অপরাধ আর তোমার কপাল, নইলে তোমার অন্ন খাই কে? শোনো মা, আমি ঠিক করেছি শ্বশুরের অন্ন কপালে জোটে তবে খাবো, নইলে আর খাবো না। তুমি চেয়ে চিনতে যেভাবে পারো এনে খাও। আমাকে সঙ্গে করে শ্বশুর বাড়ি রেখে আসো। সে কি মা, তাও কি হয়? কেন হয় না মা? না নিতে এলে কি শ্বশুর বাড়ি যেতে আছে? পরের বাড়ি চেয়ে খেতে আছে, আর না নিতে এলে নিজের শ্বশুর বাড়ি যেতে নেই? তারা যে কখনো তোমার নাম করে না। না করুক, তাতে আমার অপমান নেই। যাদের উপর আমার ভরণ পোষণের ভার, তাদের কাছে ভিক্ষা করতে আমার অপমান নেই। মা চুপ করে কাঁদতে লাগলো। মা মেয়েতে অনেক কথাবার্তা হলো। মা বুঝলো যে মেয়ের পরামর্শই ঠিক। তখন মা যে কয়টা চাল ছিল তাই রান্না করলো।
কিন্তু প্রফুল্ল কিছুতেই খেলো না, কাজেই তার মাও খেলো না। তখন বলল, তাহলে আর বেলা বাড়িয়ে কি হবে, অনেক পথ, আয় তোর চুলটা বেঁধে দিই। প্রফুল্ল বলল, না থাক। মা ভাবল, থাক, আমার মেয়েকে আর সাজাতে হয় না। মেয়ে ভাবল, থাক, সেজে গুজে কি ভুলাতে যাব? ছি। তখন দুইজনে মলিন বেশে ঘর থেকে বের হলেন। পরেন্দ্রভূমে ভূতনাথ নামে গ্রাম, সেখানে প্রফুল্লমুখীর শ্বশুর বাড়ি। শ্বশুর হরবল্লভ বাবু খুব বড় লোক, তার অনেক জমিদারি আছে, দোতলা বৈঠকখানা, ঠাকুরবাড়ি, নাট মন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুরে প্রাচীরে বেড়া। সেখান থেকে প্রফুল্লমুখীর বাপের বাড়ি 6 ক্রোশ। 6 ক্রোশ পথ হেঁটে মা ও মেয়ে অনশনে বেলা 3 প্রহরে সে বাড়িতে প্রবেশ করল। প্রফুল্ল কাঙালের মেয়ে বলে যে হরবল্লভ বাবু তাকে ঘৃণা করতেন তা নয়। বিয়ের পরে একটা গোলমাল হয়েছিল। হরবল্লভ কাঙাল দেখেও ছেলের বিয়ে দিয়েছিলেন। মেয়েটি পরমা সুন্দরী, তেমন মেয়ে আর কোথাও পেলেন না। এদিকে প্রফুল্লের মা মেয়ে বড় মানুষের ঘরে গেল এই উৎসাহে সর্বস্ব ব্যয় করে বিয়ে দিয়েছিলেন। সেই বিয়েতেই তার যা কিছু ছিল ভস্ম হয়ে গেল। সেই থেকে এই অবস্থা। কিন্তু অদৃষ্টক্রমে সে সাধের বিয়েতে বিপরীত ফল হলো। সর্বস্ব আর কত টাকা! সর্বস্ব ব্যয় করেও সে বিধবা স্ত্রীলোক সব দিক সামলাতে পারল না। দেশ কাল পাত্র বিবেচনা করে বরযাত্রীদের উত্তম ফলাহার করালো, কিন্তু কন্যাযাত্রীদের জন্য চিড়ে দই। এতে প্রতিবেশী কন্যাযাত্রীরা অপমানিত বোধ করলেন। তারা খেলেন না, উঠে গেলেন। এতে প্রফুল্লের মার সঙ্গে তাদের ঝামেলা বাঁধল। যেই দিন হরবল্লভ বেআইনের প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করলেন, তারা গেলেন না। একজন লোক দিয়ে বলে পাঠালেন যে সে কুলোটা, জাতিভ্রষ্টা, তার সঙ্গে হরবল্লভবাবুর কুটুম্বিতা করতে হয় করুন, বড় মানুষের সব শোভা পায়, কিন্তু আমরা কাঙাল গরিব, জাতি আমাদের সম্বল, আমরা জাতভ্রষ্টার কন্যার পাকস্পর্শে জলগ্রহণ করব না। সমবেত সভা মধ্যে বৌভাতের দিন এই কথা প্রচার হলো। প্রফুল্লের মা একা বিধবা, মেয়েটি নিয়ে ঘরে থাকে, তখন বয়সও যায়নি। কথা অসম্ভব মনে হলো না। বিশেষত হরবল্লভের মনে হলো যে বিয়ের রাত্রে প্রতিবেশীরা বিয়ে বাড়িতে খায়নি, প্রতিবেশীরা মিথ্যা বলবে কেন? হরবল্লভ বিশ্বাস করলেন, সভার সকলেই বিশ্বাস করল। নিমন্ত্রিত সকলেই ভোজন করল বটে, কিন্তু কেউই নববধূর স্পর্শ করা খাদ্য খেল না। পরদিন হরবল্লভ বউকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিলেন। সেই অবধি প্রফুল্ল ও তার মাকে তিনি ত্যাগ করলেন। সেই অবধি আর কখনো তাদের খোঁজ নিলেন না। ছেলেকেও নিতে দিলেন না। ছেলের অন্য জায়গায় বিয়ে দিলেন। প্রফুল্লের মা 2-1বার কিছু সামগ্রী পাঠিয়ে দিয়েছিল, হরবল্লভ তা ফিরিয়ে দিয়েছিলেন। তাই আজ সে বাড়িতে প্রবেশ করতে প্রফুল্লের মার পা কাঁপছিল। কিন্তু যখন আশা হয়েছে তখন আর ফেরা যায় না। মেয়ে ও মা সাহসে ভর করে বাড়িতে প্রবেশ করল। তখন কর্তা বাড়ির ভেতরে দুপুরের ঘুমে অভিভূত। গৃহিণী অর্থাৎ প্রফুল্লের শাশুড়ি পা ছড়িয়ে বসে পাকা চুল তোলাচ্ছিলেন। এমন সময় সেখানে প্রফুল্ল ও তার মা উপস্থিত হলো। প্রফুল্ল মুখে আধ হাত ঘোমটা টেনে নিয়েছিল। তার বয়স এখন 18 বছর। গিন্নি এদের দেখে বললেন, তোমরা কে গা? প্রফুল্লের মা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, কি বলে বা পরিচয় দেব? কেন? পরিচয় আবার কি বলে দেয়? আমরা কুটুম্ব। কুটুম্ব? কে কুটুম্ব গা? সেখানে তারার মা নামে একজন চাকরানি কাজ করছিল। সে 2-1বার প্রফুল্লদের বাড়ি গিয়েছিল। সে বলল, ওগো, চিনেছি গো, চিনেছি। কে? বেয়ান, দুর্গাপুরের বেয়ান গো, তোমার বড় ছেলের বড় শাশুড়ি। গিন্নি বুঝলেন, মুখটা অপ্রসন্ন হলো। তবু
তাকে বসতে বললেন। প্রফুল্লর মা বসল, প্রফুল্ল দাঁড়িয়ে রইল। গিন্নি তার পরিচয় জিজ্ঞেস করতে প্রফুল্লের মা বলল যে সে তাদের বড় বউ। গিন্নি বিমর্ষ হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, পরে বললেন, ও, তা তোমরা কোথায় এসেছিলে? তোমাদের বাড়িতে এসেছি। কেন গা? কেন, আমার মেয়েকে কি তার শ্বশুরবাড়ি আসতে নেই? আসবে না কেন? শ্বশুর শাশুড়ি যখন আনবে তখন আসবে। ভালো মানুষের মেয়ে ছেলে কি গায়ে পড়ে আসে? শ্বশুর শাশুড়ি যদি সাত জন্মে নাম না করে? নামই যদি না করে তবে আসা কেন? খাওয়ায় কে? আমি বিধবা অনাথিনী, তোমার বেটার বউকে খাওয়ায় কোথা থেকে? খাওয়াতেই যদি না পারো পেটে ধরেছিলে কেন? তুমি কি বেটার খাওয়া পড়া হিসাব করে বেটা পেটে ধরেছিলে? তাহলে সেই সময় বেটার বউয়ের খোরাক পোশাকটা ধরে নিতে পারোনি? তুমি কি বাড়ি বয়ে কোদল করতে এসেছো? না, কোদল করতে আসিনি। তোমার বেটার বউ একা আসতে পারে না, তাই রেহতে এসেছি। এখন তোমার বেটার বউ পৌঁছেছে, আমিও চললাম। এই অবধি বলে প্রফুল্লের মা চলে গেলেন। তার তখনও খাওয়া হয়নি। প্রফুল্ল গেল না, যেমন ঘোমটা দেওয়া ছিল তেমনই ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রইল। তার শাশুড়ি মা বলল, তোমার মা গেল, তুমিও যাও। প্রফুল্ল নড়ে না। কি জ্বালা! এবার কি তোমার সাথে একটা লোক দিতে হবে নাকি? হ্যাঁ, এবার প্রফুল্ল মুখের ঘোমটা খুলল। চাঁদপানা মুখ, চোখের জলে বয়ে চলেছে। তার শাশুড়ি মনে মনে ভাবলেন, আহা, এমন চাঁদপানা বউ নিয়ে ঘর করতে পারলাম না। তার মন একটু নরম হলো। প্রফুল্ল অতি অস্ফুট স্বরে বলল, আমি যাব বলে আসিনি। তা কি করব মা, আমরা কি চাই না তোমায় নিয়ে ঘর করি? লোকে পাঁচ কথা বলে, এক ঘরে করে দেবে বলে, কাজেই তোমায় ত্যাগ করতে হয়েছে। মা, এক ঘরে হবার ভয়ে কি কবে সন্তান ত্যাগ করেছে? আমি কি তোমার সন্তান নই? শাশুড়ির মন আরও নরম হলো। বললেন, কি করব মা, জাতের ভয়। প্রফুল্ল আগের মতোই বলল, হলাম আমি অজাতি। কত শূদ্র তোমার ঘরে দাসীপনা করছে, আমি তোমার ঘরে দাসীপনা করতে দোষ কি? গিন্নি আর কিছু বলতে পারলেন না। প্রফুল্লকে সেখানে বসতে বললেন এবং নিজে গেলেন কর্তার কাছে তার মত জানার উদ্দেশ্যে। সেই সময় একটি কপাটের আড়াল থেকে একটা বছর 14 মেয়ে প্রফুল্লকে হাতছানি দিয়ে ডাকল। প্রফুল্ল সামান্য অবাক হলো, তবু সে উঠে মেয়েটার কাছে গেল। যখন গৃহিণী ঠাকুরানী ধীর পায়ে কর্তার ঘরে উপস্থিত হলেন, তখন কর্তা মশাইয়ের ঘুম ভেঙেছে। কর্তার মন পরখ করার জন্য গৃহিণী ঠাকুরানী বললেন, কে ঘুম ভাঙালো তোমার? আমি এত করে বারণ করি, তবু কেউ শোনে না। কর্তা মহাশয় মনে মনে সবই বুঝলেন, তবু মুখে বললেন, কেউ ঘুম ভাঙায়নি আমার, আমি বেশ ঘুমিয়েছি। তা কথাটা কি? গিন্নি সামান্য হাসি ভরা মুখে খানিক ভূমিকা করে প্রফুল্ল ও তার মায়ের আশার বৃত্তান্ত আদ্যপাদ্য বর্ণনা করলেন। কর্তার মুখ বৈশাখের মেঘের মতো অন্ধকার হয়ে রইল। তিনি হুকুম জারি করলেন তাদের বাড়ি থেকে ঝাঁটা মেরে বিদায় করার। গিন্নির অনেক কৌশল সত্ত্বেও তার সেই হুকুম বহাল রইল। গিন্নি শেষে রাগ করে বললেন, ঝাঁটা মারতে হয় তুমি মারো, আমি তোমার ঘরকন্যার কথায় আর থাকবো না। এই বলে গিন্নি রাগে গড়গড় করে বাইরে আসলেন। সেখানে এসে দেখলেন প্রফুল্ল সেখানে নেই। সেই 14 বছরের মেয়েটি তাকে হাতছানি দিয়ে ডাকছে দেখে প্রফুল্ল সেদিকে গেল। সেখানে যাওয়া মাত্র মেয়েটি কপাট বন্ধ করে দিল। প্রফুল্ল বলল, তোমার নাম কি ভাই? আমার নাম সাগর। তুমি কে ভাই? আমি তোমার সতীন।
তুমি আমায় চেনো নাকি? এই যে আমি কপাটের আড়াল থেকে সব শুনিলাম। তবে তুমি ঘরণী গৃহিণী? দূর, তা কেন? আমার কি তেমনি দাঁত উঁচু নাকি তত কালো? সে কি, কার দাঁত উঁচু? কেন, যে ঘরণী গৃহিণী। সে আবার কে? জানো না? তুমি কেমন করেই বা জানবে? কখনো তো আসোনি। আমাদের আর এক সতীন আছে, জানো না? আমি ছাড়া আর এক বিয়ের কথাই জানি। আমি মনে করেছিলাম সেই তুমি। সে বুঝি বড় কুৎসিত? রূপ দেখে আমার কান না পায়। তাই বুঝি আবার তোমায় বিয়ে করেছে? না, তা নয়। তোমাকে বলি, কারো সাক্ষাতে বলো না। আমার বাপের ঢের টাকা আছে। আমি বাপের এক সন্তান, তাই সেই টাকার জন্য। সাগর তাড়াতাড়ি গিয়ে ব্রহ্ম ঠাকুরানীর কাছে সব বুঝিয়ে বলল। ব্রহ্ম প্রফুল্লের মার সন্ধানে বের হলো। সাগর ফিরে এসে প্রফুল্লকে সংবাদ দিল। প্রফুল্ল বলল, আমায় ডাকলে কেন? তোমার মুখ শুকনো, তুমি অনেক পথ এসেছো, তোমার তৃষ্ণা পেয়েছে, কেউ তোমায় কিছু খেতে বললেন না, তাই তোমাকে ডেকেছি। শাশুড়ি গেছেন শ্বশুরের কাছে মন বুঝতে। আমার অদৃষ্টে কি হয় তা না জেনে আমি এখানে কিছু খাবো না। না না, এদের কিছু তোমার খেয়ে কাজ নেই। আমার বাপের বাড়ির সন্দেশ আছে, বেশ সন্দেশ। এই না, খাও খাও তো দেখি। কিন্তু আমার মা তো না খেয়ে মরে যাবে। তোমার মা কোথায় গেলে? কি জানি, বোধহয় রাস্তায় দাঁড়িয়ে আছেন। এক কাজ করি, ব্রক্ষঠান দিদিকে তার কাছে পাঠিয়ে দিই, তিনি তোমার মাকে খাওয়াবেন দাওয়াবেন। মা এ বাড়িতে কিছু খাবেন না। দূর, তাই কি বলছি? কোনো বামুন বাড়িতে। যা হয় করো, মার কষ্ট আর সহ্য হয় না। এখন ভাই, যে গল্প করছিলে সেই গল্প করো। গল্প আর কি? আমি তো এখানে থাকি না, থাকতে পাবো না। আমার অদৃষ্ট মাটির আবের মতো, তাকে তোলা থাকবো, দেবতার ভোগে কখনো লাগবো না। তা তুমি এসেছো, যেমন করে পারো থাকো। আমরা কেউ সেই কালপ্যাচাটাকে দেখতে পারি না। থাকবো বলেই তো এসেছি, থাকতে পেলে তো হয়। তা দেখো, শ্বশুরের যদি মত না হয় তবে এখনই চলে যেও না। না গিয়ে কি করব? আর কি জন্যই থাকবো? থাকতে পারি যদি যদি কি? যদি তুমি আমার জন্ম সার্থক করতে পারো। সে কিসে হবে ভাই? প্রফুল্ল সামান্য হাসল। তখনই হাসি নিভে গেল, চোখ থেকে জল পড়ল। সাগর তখন বুঝল। একটু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি সন্ধ্যার পর এই ঘরে এসে বসে থেকো, দিনের বেলা তো আর দেখা হবে না। কপালে কি হয় তা আগে জেনে আসি, তারপর তোমার সঙ্গে দেখা করব। কপালে যাই থাকে একবার স্বামীর সঙ্গে দেখা করে যাব। তিনি কি বলেন শুনে যাব। প্রফুল্ল বাইরে আসলে দেখল তার শাশুড়ি তার খোঁজ করছে। প্রফুল্লকে দেখে তিনি বললেন, কোথায় ছিলে মা? বাড়িঘর দেখছিলাম। আহা, তোমারই তো বাড়িঘর বাছা। তা কি করি, তোমার তোমার শ্বশুর কিছুতেই মত দিলেন না। প্রফুল্ল আর কাঁদল না, চুপ করে রইল। শাশুড়ি কেবল বললেন, আজ আর কোথায় যাবে, রাতটা এখানেই থাকো, কাল সকালে না হয় যেও। সন্ধ্যার পর সেই ঘরে সাগর ও প্রফুল্ল দুইজনে দরজা বন্ধ করে চুপি চুপি কথাবার্তা বলছিল। এমন সময় কেউ এসে কপাটে ঘা দিল। সাগর জিজ্ঞাসা করল, কে গো? আমি গো। সাগর প্রফুল্লের গা টিপে চুপি চুপি বলল, কথা বলো না, সেই কাল পেঁচাটা এসেছে। কে গা ঘরে? কথা কনে কেন?
যেন সাগর বইয়ের গলা শুনলাম না? তুমি কে গা? যেন নাপিত বইয়ের গলা শুনলাম না? আহ, মরণ আর কি। আমি কি নাপিত বইয়ের মতন? কে তবে তুমি? তোর সতীন, নয়ন বউ। কে? দিদি? বালাই, তুমি কেন নাপিত বইয়ের মতন হতে যাবে? সে যে একটু ফর্সা। মরণ আর কি, আমি কি তার চেয়েও কালো? রূপ যৌবনে বাপের বাড়িতে বসে বসে ধুয়ে খাস। আমার যেমন মরণ নেই, তুই তোর কাছে কথা জিজ্ঞাসা করতে এলেম। কি কথা দিদি? তুই দরজাই খুললি নে, তার কথা বলবো কি? সন্ধ্যা রাত্রে দৌড় দিয়েছিস কেন রে? আমি লুকিয়ে দুটো সন্দেশ খাচ্ছি, তুমি কি খাও না? তা খা খা। বলি, জিজ্ঞাসা করছিলাম কি, আবার একজন নাকি এসেছে? আবার একজন কি স্বামী? মরণ আর কি, তাও কি হয়? হলে ভালো হতো, দুইজনে ভাগ করিয়া নিতাম, তোমার ভাগে নতুনটা দিতাম। ছি ছি, ওসব কথা কি মুখে আনে? মানে? তুই আমায় যা ইচ্ছে তাই বলবি কেন? বলি, গিন্নির নাকি আর একটি বউ এসেছে। কোন বউ? মুচি, না হয় বাগদি। তাও শুনি নে। শোনোনি, আমাদের একজন বাগদি সতীন আছে। কই? না। তুই বড় দুষ্টু। সেই যে প্রথম যে বিয়ে। সে তো বামুনের মেয়ে। হ্যাঁ, বামুনের মেয়ে, তাহলে আর নিয়ে ঘর করে না। কাল যদি তোমায় বিদেয় দিয়ে আমায় নিয়ে ঘর করে, তুমি কি বাগদির মেয়ে হবে? তুই আমায় গাল দিবি কেন লা পোড়ার মুখী? তুমি আর একজনকে গাল দিচ্ছ কেন? মর্গে যা, আমি ঠাকুরনকে গিয়ে বলে দিই তুই বড় মানুষের মেয়ে বলে আমায় যা ইচ্ছা তাই বলিস। এই অবধি বলে নয়নতারা ঝমঝম করে ফিরে যাচ্ছিল। তখন সাগর বিপদ বুঝল এবং ফেরানোর জন্য অনুনয় বিনয় করতে লাগলো। নয়নতারা রেগেছিল, ফেরার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ঘরের ভিতরে সাগর কত সন্দেশ খাচ্ছে এটা দেখার একটু ইচ্ছা ছিল। ঘরের ভিতর প্রবেশ করে দেখল সন্দেশ নেই, তবে আর একজন লোক আছে। জিজ্ঞাসা করল, এ আবার কে? প্রফুল্ল। এদিকে কর্তামশাই রাত্রে খেতে আসলেন। গৃহিণী হাত পাকা হাতে খাবারের থালার কাছে বসে, যেই মাছি নেই তবু নারী ধর্ম পালনের উদ্দেশ্যে মাছি তাড়াচ্ছিলেন। কর্তা খেতে খেতে জিজ্ঞাসা করলেন যে সেই মেয়ে গিয়েছে কিনা। গৃহিণী বললেন, রাত্রে সে কোথায় যাবে? রাতে একটা অতিথি এলেও তুমি তাড়াও না, আর আমি কিনা বউটাকে তাড়িয়ে দেব? অতিথি হয় যখন অতিথিশালায় যাক না, এখানে কেন? আমি তাড়াতে পারবো না। আমি তো বলেছি তাড়াতে হয় তুমি তাড়াও। বড় সুন্দর বউ কিন্তু। তা আমি তাড়াচ্ছি। ব্রজ কোথায়? এই ব্রজ কোথায় রে? ব্রজ কর্তার ছেলের নাম। একজন চাকরানী ব্রজেশ্বরকে ডেকে আনলো। ব্রজেশ্বরের বয়স 21-22। ব্রজেশ্বর এসে চুপ করে রইল। সেকালের ছেলে হিরের টুকরো হলেও বাপের মুখে মুখে কথা বলতো না। এখন যত বড় মূর্খ ছেলে তত বড় স্পিচ ঝাড়ে। হরবল্লভ বললেন, বাপু, তোমার যে 3 সংসার সেটা মনে আছে তো? আজ বাগদি বেটি এসেছে, সেখানে জোর করে থাকবে। তো তোমার গর্ভধারিণী মাকে বললাম যে ঝাঁটা মেরে বিদায় করে দিতে। মেয়ে মানুষ কি আর মেয়ে মানুষের গায়ে হাত তুলতে পারে? এ কাজটা তোমার, সম্পূর্ণই তোমার। এ কাজে তোমারই অধিকার। তা তুমি আজ রাত তাকে ঝাঁটা মেরে এখান থেকে বিদায় করে দেবে, না হলে কিন্তু আমার ঘুম আসবে না, এটা মাথায় রেখো। ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলো না। তা যাই করো, ভালো কথায় বিদায় করো। ব্রজ বাপের কথায় উত্তর দিল, জি আজ্ঞা। মার কথায় উত্তর দিল, ভালো। ব্রজেশ্বর একটু দাঁড়ালো। সেই সময় গৃহিণী কর্তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে বউকে তাড়াবে, বউ খাবে কি করে? যা খুশি করুক, চুরি করুক, ডাকাতি করুক, ভিক্ষা করুক। গৃহিণী ব্রজেশ্বরকে বললেন, তাড়ানোর সময় বৌমাকে এই কথা বলো, সে জিজ্ঞাসা করেছিল। ব্রজেশ্বর
পিতার কাছ থেকে বিদায় নিয়ে ব্রহ্ম ঠাকুরানীর ঘরে দেখা দিল। দেখল ব্রহ্ম ঠাকুরানী মালা জপ করছেন আর মশা তাড়াচ্ছেন। ব্রজেশ্বর বলল, ঠাকুমা, কি দাদু ভাই? আজ নাকি নতুন খবর? কি নতুন? সাগর আমার সরকারটা ভাঙ্গা দিছে তাই? তা ছেলে মানুষ দিছে দিছে। আর তা নয়, বলি আজ নাকি সরকা কাটতে তার স্বাদ লেগেছিল। সাগরকে কিছু কইও না ভাই, তোমরা বাইসা থাকো, আমার কত সরকা হবে। তবে বুড়ো মানুষ। বলি আমার কথাটা শুনবে? আমি বুড়া মানুষ, কবে আসি আর কবে নাই। ওই দুইখান পৈত্যা তুইল্লা মামুন ঠাকুর গো দেই, তা যাগ্গে। ও ঠাকুমা, আমার কথাটা শোনো না, নইলে কিন্তু তোমার যত চরকা আছে সব কিন্তু ভেঙে দেবো আমি। কি কইতাছো? সরকার কথা নয়। তা নয়, আমার যে দুটি ব্রাহ্মণী আছে জানো তো? বেরামণি? মা মা, যেমন বেরামণি তোমার নয়ন বউ, তেমনি বেরামণি তোমার সাগর বউ। আমার হাতটা জ্বালাইয়া খেলে কেবল রূপকথা কও, রূপকথা কও। তুমি কও দাদু ভাই, এত রূপকথা আমি কই পাই? রূপকথা থাক, তুমি কইলা থাক, তার আর সারে কই। শেষে ব্যঙ্গম আর ব্যঙ্গমীর কথা শোনাইলাম। ব্যঙ্গম আর ব্যঙ্গমীর কথা জানো? বলি তাহলে শোনো। একটা বনে একটা বড় শিমুল গাছ আছিল, সেখানে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। নাশ ঠাকুমা, করোর কি এখন রূপকথা? আমার কথা শোনো। তোমার আবার কি কথা? আমার দুটি ব্রাহ্মণী আর একটি বাগদিনী। বাগদিনীটি নাকি আজ এখানে এসেছে। বালাই সার, বাগদিনী হতে যাবে কেনে? সে বামুনের মাইয়া। এসেছে? হ্যাঁ। কোথায়? একবারটি কি দেখা হয় না? আমি দেখা করাইয়া দি আর তোমার বাপ মায়ের দুই চক্ষের বিষ হই। তার সে ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা শুনো। ভয় নেই, বাপ মা আমাকে ডেকে বলেছেন তাকে তাড়িয়ে দাও। তা দেখো না ঠাকুমা, তাড়িয়ে দিই কীভাবে? আমি তো সেই কারণেই তোমার কাছে এসেছি। দাদু ভাই, আমি বুইরা মানুষ, কৃষ্ণ নাম জপ করি আর আলু চাল খাই। রূপ কথা শুনতে চাও তো কইতে পারি। বাগদির কথাতেও নাই, বামনির কথাতেও নাই। হায়, বুড়ো বয়সে কবে তুমি ডাকাতের হাতে পড়বে? অমন কথা কইস নে, বড় ডাকাতের ভয় আমার। কি দেখা করবি দাদু ভাই? তা না হলে আমি তোমার মালা জপা দেখতে এসেছি। সাগর বউয়ের কাছে যা, সাগর তোকে ডেকেছে, ওর ঘরে কিয়া বৈশা আছে। অমন মেয়ে আর হয় না। সতীনে কি সতীনকে দেখায়? গেলে কি বাগদিনী দেখতে পাবো? বুড়ির কথাখানা একবার শোন না। কি জ্বালাতেই যে পড়ছি গো, আমার জপমালা হলো নি। শোন, তোর ঠাকুরদার 63খানা বিয়া ছিল, কিন্তু 14 বছরেই হোক আর 74 বছরেই হোক, কেউ ডাকলে তো কখনো না বলতো না। ঠাকুরদাদের অক্ষয় স্বর্গ হোক, আমি 14 বছরের সন্ধানে চললাম, ফিরে এসে 74 বছরের খোঁজ করবো। যা যা, আমার জপমালা ঘুরে গেল। আমি নয়নতারাকে বলে দেব তুই বড় ছেঁচড়া হয়েছিস রে। বলে দিও, খুশি হয়ে দুটো ছোলা ভাজা পাঠিয়ে দেবে। সেখানে সাগর নেই, কিন্তু তার পরিবর্তে আর একজন কে আছে। সে বুঝল এই সেই প্রথমা স্ত্রী। বড়ই সমস্যা হলো। দুজনের সম্পর্ক পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ঘনিষ্ঠ সম্বন্ধ, কিন্তু কখনো দেখা নেই, কখনো কথা নেই। কি বলে কথা আরম্ভ হবে, কে আগে কথা বলবে? বিশেষত একজন তাড়াতে এসেছে আর একজন তাড়া খেতে। প্রথমে দুইজনের একজনও অনেকক্ষণ কথা বলল না। শেষে
প্রফুল্ল অল্প হেসে গলায় কাপড় দিয়ে ব্রজেশ্বরের পায়ের গোড়ায় এসে প্রণাম করল। ব্রজেশ্বর বাপের মতো নয়। প্রণাম গ্রহণ করে খানিক অপ্রতিভ হয়ে সে প্রফুল্লকে উঠিয়ে পালঙ্কে বসালো, নিজেও কাছে এসে বসল। প্রফুল্লের মুখে একটু ঘোমটা ছিল, সে ঘোমটাটুকু প্রফুল্লকে ধরে বসানোর সময় পড়ে গেল। ব্রজেশ্বর দেখল প্রফুল্ল কাঁদছে। ব্রজেশ্বর না ভেবে চিন্তেই যেখানে চোখের নিচে থেকে এক ফোঁটা জল গড়িয়ে আসছিল সেইখানে হঠাৎ চুম্বন করল। সেই সময় দরজায় কে মুখ বাড়ালো, যার মুখ তার হাতের গয়নায় বুঝি শব্দ হয়েছিল, তাই ব্রজেশ্বরের কান সেই দিকে গেল। ব্রজেশ্বর দেখল মুখখানা সাগরের। সাগর স্বামীকে একটা চাবি ও কুলুপ দেখালো। ব্রজেশ্বর কিছু বুঝতে পারল না, কিন্তু বুঝতে বেশি দেরিও হলো না। সাগর বাইরে কপাট টেনে দিল, শিকল লাগিয়ে কুলুপের চাবি বন্ধ করে দূর দূর করে ছুটে পালালো। পরদিন সকাল হতে না হতেই সাগর এসে ঘরের কুলুপ খুলে দিয়ে গেল। ঝনাত করে কুলুপের শিকল খোলার শব্দ হলো। প্রফুল্ল বসেছিল, উঠে দাঁড়ালো, বলল, সাগর শিকল খুলেছে, আমি চললাম। স্ত্রী বলে স্বীকার করো না করো, দাসী বলে মনে রেখো। এখনই যেও না, আমি একবার না হয় বাবাকে বলে দেখব। বললে কি তার মন ফিরবে? না ফিরুক, কিন্তু আমার কাজ তো আমায় করতে হবে। অকারণে তো আমি তোমায় ত্যাগ করে কোনো অধর্ম করতে পারি না। আমার জন্য বাবার সঙ্গে তুমি বিবাদ করো না, তাতে আমি সুখী হব না। নিতান্ত পক্ষেই তিনি যাতে তোমার খোরপোশটা পাঠিয়ে দেন, সেটা আমায় করতে হবে। তিনি আমায় ত্যাগ করেছেন, আমি তার কাছে ভিক্ষা নেব না। তোমার নিজের যদি কিছু থাকে তবে তোমার কাছে ভিক্ষা নেব। আমার তো কিছুই নেই, কেবল আমার এই আংটিটাই আছে। এখন এইটাই নিয়ে যাও। আপাতত এর দামে কিছুটা কষ্ট দূর হবে। তারপর যাতে আমি 2 পয়সা রোজগার করে তোমাকে পাঠাতে পারি, সেই চেষ্টাটাই করব। যেমন করে পারি তোমার ভরণ পোষণ আমি করব। যদি তুমি আমাকে ভুলে যাও? আমি সকলকে ভুলতে পারি, কিন্তু তোমাকে আমি ভুলব না। আমি এই আংটিটা বেচব না, না খেয়ে মরে যাব তবু কখনো বেচব না। যখন তুমি আমাকে চিনতে পারবে না তখন তোমাকে এই আংটি দেখাবো। দুইজনে অশ্রু জলে সিক্ত হয়ে পরস্পরের কাছ থেকে বিদায় নিল। প্রফুল্ল নিচে আসলে সাগর ও নয়নের সঙ্গে দেখা হলো। নয়ন বলল, দিদি, কাল রাত্রে কোথায় শুয়েছিলে? ভাই, কেউ তীর্থ করলেই সে কথা নিজের মুখে বলে না। নয়নতারা সবই বুঝল। তার হাতের আংটি দেখে নয়নতারা হাড়ে হাড়ে জ্বলে গেল। বলল, দিদি, ঠাকুর তোমার কথা আর কি উত্তর দিয়াছেন শুনেছ? কি কথার উত্তর? তুমি জিজ্ঞাসা করিয়াছিলে কি করে খাবে, তার আর উত্তর কি? ঠাকুর বলেছেন চুরি ডাকাতি করে খেতে বলো। দেখা যাবে। প্রফুল্ল আর কারো সঙ্গে কথা বলল না, একেবারে বাইরের খিড়কিদ্বার পার হলো। সাগর পিছু পিছু গেল। প্রফুল্ল তাকে বলল, আমি ভাই আজ চললাম, এই বাড়িতে আর আসবো না। প্রফুল্ল ও প্রফুল্লর মা বাড়ি আসলো। যাতায়াতে অতিরিক্ত শারীরিক ও মানসিক কষ্টের ফলে ফিরে এসে প্রফুল্লর মা জ্বরে পড়ল। প্রথমে জ্বর অল্প, কিন্তু বাঙালির ঘরের মেয়ে। প্রফুল্লর মা জ্বরকে জ্বর বলে মানলই না। তারই ওপর 2 বেলা স্নান, কোনো মতে আহার আগের মতোই চলল। প্রতিবেশীরা দয়া করে কখনো কিছু দিত। ক্রমে জ্বর অত্যাধিক বেড়ে গেল। শেষে প্রফুল্লর মা শয্যাগত হলো। জ্বর বেড়ে বিকারপ্রাপ্ত হলো। শেষে প্রফুল্লের মা সকল দুঃখ হতে মুক্ত হলেন।
পাড়ার 5 জন যারা তার নামে অমূলক কলঙ্ক দিয়েছিল তারাই এসে প্রফুল্লর মার সৎকার করল। বাঙালিরা এই সময় শত্রুতা রাখে না, বাঙালি জাতির সেগুন আছে। প্রফুল্ল একা, পাড়ার 5 জন এসে তাকে বলল তাকে চতুর্থের শ্রাদ্ধ করতে হবে। প্রতিবেশীরা কিছু কিছু করে দায়িত্ব নিয়ে শ্রাদ্ধ ও ব্রাহ্মণ ভোজনের উদ্যোগ নিল। একজন প্রতিবেশী বলল, আমার একটা কথা মনে আসছে, তোমার মায়ের শ্রাদ্ধে তোমার শ্বশুরকে নিমন্ত্রণ করা উচিত কি না? আর যদি নিমন্ত্রণ করতেই হয় তো কে যাবে নিমন্ত্রণ করতে? কে নিমন্ত্রণ করতে যাবে? 2 জন পাড়ার মাতব্বর লোক এগিয়ে এলো। সকল কাজে তারাই সবার আগে। 2 জন হরবল্লভকে নিমন্ত্রণ করতে গেল। হরবল্লভ তাদের বললেন, একদিন তোমরাই বিয়ানকে জাতিভ্রষ্টা বলে এক ঘরে করেছিল, আজ তোমাদেরই মুখে এই কথা। ব্রাহ্মণেরা বলল, আসলে কি জানেন, ওরম পাড়াপড়শিদের মধ্যে ঝামেলা হয়, ওগুলো কোনো কাজের কথা নয়। হরবল্লভ বিষয়ী লোক, ভাবলেন এসব জোচ্চুরি। অতএব হরবল্লভ নিমন্ত্রণের কথায় কর্ণপাতও করলেন না। তার মন প্রফুল্লের প্রতি বরং আরও নিষ্ঠুর হয়ে উঠল। ব্রজেশ্বর এ সকলই শুনল, মনে করল একদিন রাত্রে লুকিয়ে গিয়ে প্রফুল্লকে দেখে আসবে। প্রতিবেশীরা নিষ্ফল হয়ে ফিরে আসলেন। প্রফুল্ল যথারীতি মাতৃশ্রাদ্ধ করে প্রতিবেশীদের সাহায্যে ব্রাহ্মণ ভোজন সম্পন্ন করালো। ব্রজেশ্বর সেখানে যাবার সময় খুঁজতে লাগলো। মাতৃহীন হয়ে প্রফুল্ল এখন থাকে ফুলমণি নাপিতের কাছে। রাতের বেলা একা থাকলে ভয়ও আছে, তেমন কলঙ্কও লাগতে পারে। তাই তার কাছে রাতে থাকার জন্য ফুলমণিকে অনুরোধ করেছিল। ফুলমণি বিধবা হলেও তার এক বোন ছাড়া আর কেউ নেই, আর তারা দুজনেই প্রফুল্লের মায়ের বেশ অনুগত ছিল। তাই থেকে ফুলমণি রোজ সন্ধ্যের পর এসে শোয়। তবে ফুলমণির চরিত্র সম্পর্কে প্রফুল্ল বিশেষ জানত না। ফুলমণি প্রফুল্লের চেয়ে বয়সে 10 বছরের বড়। দেখতে মন্দ নয়, নিজেকে বেশ পরিপাটি করে রাখে। তবে অকালে বিধবা হওয়ার কারণে সে নিজের চরিত্রটা আর খাঁটি রাখতে পারেনি। গ্রামের জমিদার পরাণ চৌধুরী, তার একজন গোমস্তা দুর্লভ চক্রবর্তী ওই গ্রামের কাছারিতে মাঝে মধ্যে আসত। লোক মুখে প্রফুল্ল শুনেছিল যে ফুলমণি হচ্ছে দুর্লভের অনুগ্রহিতা। তবে সে কথায় কান দিত না, কারণ ফুলমণি একমাত্র যে নিজের ঘরবার ফেলে তার কাছে রাতে শুতে আসত। অতএব ফুলমণি 2-4 দিন এসে প্রফুল্লর ঘরে শুল। শ্রাদ্ধের পরদিন ফুলমণি একটু দেরি করে আসছিল। পথে একটা আম গাছের তলায় একটা বন আছে। আসবার সময় ফুলমণি সেই বনের পথে প্রবেশ করল। সেই বনের ভিতর একজন পুরুষ দাঁড়িয়েছিল। বলা বাহুল্য যে সেই দুর্লভ চক্রবর্তী। কৃতাভিসারা, তাম্বুল রাগ রক্তাধারা, রাঙা পেরে শাড়ি পরা, হাসিতে মুখ ভরা ফুলমণিকে দেখে বললেন, কেমন আছো? হ্যাঁ, বেশ আছি। তুমি রাত্রি দুপুরের সময় পালকি নিয়ে এসো, দুয়ারে টোকা মেরো, আমি দুয়ার খুলে দেব। কিন্তু দেখো গোলমাল না হয়। তার ভয় নেই, কিন্তু ঝামেলা করবে না। তার একটা ব্যবস্থা করতে হবে। আমি আস্তে আস্তে দরজা খুলবো, তুমি আস্তে আস্তে এসো। ও ঘুমিয়ে থাকতে থাকতে তার মুখ কাপড় চোপড় দিয়ে বেঁধে ফেলবে, তারপর ঠেকায় কার বাপের সাধ্য। তেমন জোর করে নিয়ে গেলে কয়দিন থাকবে? একবার নিয়ে যেতে পারলেই হলো। যার 3 কুলে কেউ নেই, যে অন্যের কাঙাল, সে খেতে পাবে, কাপড় পাবে, গয়না পাবে, টাকা পাবে, সোহাগ পাবে, সে আবার থাকবে না? সে ভার আমার, আমি যেন গয়না টাকায় ভাগ পাই। কথাবার্তা শেষ হলে দুর্লভ নিজের জায়গায় ফিরে গেল। ফুলমণি প্রফুল্লর কাছে গেল। প্রফুল্ল এ সর্বনাশের কথা কিছুই জানতে পারেনি। সে যথারীতি ঘুমিয়ে পড়ল। রাত 2 প্রহর নাগাদ
দুর্লভ এসে দরজায় টোকা মারল। ফুলমণি দরজা খুলল। দুর্লভ প্রফুল্লের মুখ বেঁধে ধরাধরি করে পালকিতে তুলল। বাহকেরা নিঃশব্দে তাকে পরাণবাবুর জমিদারের বিহার মন্দিরে নিয়ে চলল। বলা বাহুল্য, ফুলমণিও তাদের সঙ্গে চলল। এই ঘটনার আধ ঘন্টা পরে ব্রজেশ্বর সেই শূন্য গৃহে প্রফুল্লের সন্ধানে এসে উপস্থিত হল। ব্রজেশ্বর সকলকে লুকিয়ে রাত্রে পালিয়ে এসেছে, কিন্তু কোথাও কেউ নেই। ব্রহ্ম ঠাকুরানীর মুখে শুনেছে বড় ডাকাতের ভয় এদিকে। কিছু দূর চলার পরে জঙ্গল আরম্ভ হলো। বেহারারা সামনে দুজন কালান্তক জমের মতো মানুষকে তাদের দিকে এগিয়ে আসতে দেখল। তারা নিজেদের মধ্যে বলা বলি করল, মানুষদেরকে সন্দেহ হয়। রাত্রে যখন ওরা বেড়াচ্ছে তখন কি ওরা ভালো মানুষ? মানুষ দুটো ভারী জোয়ান, হাতে লাঠি দেখছি না। চক্রবর্তী মশাই কি বলেন? আর তো এগুলো যায় না, শেষে কিনা ডাকাতের হাতে প্রাণটা যাবে। বড় বিপদ দেখছি, যা ভেবেছিলাম তাই হলো। এমন সময় যে দুই ব্যক্তি আসছিল তারা পথে লোক দেখে ডাক দিল, কোন হেড়ে? বেহারারা অমনি পালকি মাটিতে ফেলে নানা রকম ভয়সূচক শব্দ করে একেবারে জঙ্গলের ভিতর পালিয়ে গেল। দুর্লভ চক্রবর্তী মহাশয়ও সেই পথাবলম্বী হলেন। ফুলমণি খানিক হতবাক হয়ে তারপর তার পেছনে ছুট দিল। যে দুজন আসছিল তারা এই মানুষদের ভয়ের কারণ বুঝতে পারল না। তারা যে সামান্য পথিক মাত্র, দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তারা সামান্য হেসে নিজেদের পথে চলতে আরম্ভ করল। বেহারারা, ফুলমণি আর চক্রবর্তী মহাশয় কেউই পিছনে তাকালো না। প্রফুল্ল পালকিতে উঠেই মুখের বাঁধন নিজে হাতে খুলে ফেলেছিল। প্রথমে ভয়ে প্রফুল্ল কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু এখন সে স্পষ্ট বুঝতে পারল যে সাহস না করলে মুক্তির কোনো উপায় নেই। যখন বেহারারা পালকি ফেলে পালিয়ে গেল তখন প্রফুল্ল বুঝল নতুন কোনো বিপদ আসতে চলেছে। ধীরে ধীরে পালকির দরজা খুলল। সামান্য মুখ বাড়িয়ে দেখল দুইজন মানুষ আসছে। তখন প্রফুল্ল ধীরে ধীরে দরজা বন্ধ করল। যে সামান্য ফাঁক রয়ে গেল তা দিয়ে দেখল যে মানুষ দুজন চলে গেল। তখন প্রফুল্ল পালকি থেকে বের হলো। দেখল কোথাও কেউ নেই। প্রফুল্ল ভাবল, যারা আমাকে চুরি করে নিয়ে যাচ্ছিল তারা নিশ্চয়ই ফিরে আসবে। অতএব যদি পথ ধরে যাই তবে ধরা পড়তে পারি। তার চেয়ে এখন জঙ্গলের ভিতর লুকিয়ে থাকি। শেষে পথের রেখা হারিয়ে গেল, আর পথ খুঁজে পেল না। কিন্তু দু একটা পুরনো ইট দেখা যাচ্ছে। ভরসা পেল। ভাবল, যদি ইট আছে তবে নিশ্চয়ই নিকটে কোনো বসতি আছে। যেতে যেতে ইটের সংখ্যা বাড়তে লাগলো। জঙ্গল ঘন হতে লাগলো। শেষে প্রফুল্ল দেখল ঘন জঙ্গলের মধ্যে একটা বড় অট্টালিকার ভগ্নাবশেষ আছে। প্রফুল্ল ইটের স্তূপের উপর উঠে চারিদিকে তাকালো। দেখল এখনো 2-4টি ঘর অক্ষত আছে। ভাবল, এখানে মানুষ থাকলে ডাকা যেতে পারে। প্রফুল্ল সেই ঘরগুলোর মধ্যে প্রবেশ করতে গেল। দেখল সব ঘরের দরজা জানলা খোলা, কিন্তু কোথাও কেউ নেই। অথচ মানুষের বাসের চিহ্ন দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর প্রফুল্ল কোনো বুড়ো মানুষের কাতরানি শুনতে পেল। শব্দ অনুসরণ করে প্রফুল্ল একটা কুঠুরিতে ঢুকল। দেখল সেখানে এক বুড়ো শুয়ে কাতরাচ্ছে। বুড়োর শীর্ণ দেহ, শুকনো ঠোঁট, চোখ কোটরাগত, ঘন শ্বাস। প্রফুল্ল বুঝল তার মৃত্যু নিকটে। প্রফুল্ল তার শয্যার পাশে গিয়ে দাঁড়াল। মা, মা তুমি কে? তুমি কি কোনো দেবতা? আমাকে এই শেষ সময়ে উদ্ধার করতে এসেছ? আমি অনাথা, পথ ভুলে এখানে এসে পড়েছি।
তোমাকেও দেখছি অনাথ, তোমার কোনো উপকার করতে পারি? আমি একজন বৈষ্ণব, আমার কেউ নেই। একজন বৈষ্ণবী ছিল, আমার এই মুমূর্ষু দশা দেখে আমাকে রেখে সমস্ত কিছু নিয়ে পালিয়েছে। আমার কিন্তু দাহ হবে না, আমার কবর হবে, এটাই আমার শেষ ইচ্ছা। বৈষ্ণবী যাওয়ার সময় আমার এই বাড়ির উঠোনে একটা কবর খুঁড়ে রেখে গেছে। আমাকে তুমি সেখানে কবর দেবে তো? প্রফুল্ল নীরবে মাথা নিচু করে সম্মতি জানালো। বৃদ্ধ বলে চললেন, মাটির নিচে কিছু টাকা পোঁতা আছে। বৈষ্ণবী জানতো না, জানলে সেটা নিয়েও পালাতো। সেই টাকাগুলো তুমি নিতে পারো। আমার বিছানার নিচে একটা তক্তা আছে, সেই তক্তা সরালে তুমি একটা সিঁড়ি পাবে। সেই সিঁড়ি দিয়ে নিচে নামলে তুমি ওই টাকাগুলো পেয়ে যাবে। আর এই বাড়িতে একটা গোয়াল আছে, গোয়ালে গরুও আছে। যদি দুধ দোয়াতে জানো তাহলে তুমি একটু দুধ খেও, আর আমাকেও একটু দিও মা। প্রফুল্ল বাইরে যায়, কবরের পাশ দিয়ে হেঁটে গোয়ালে যায়। কিছু দুধ নিয়ে বৃদ্ধের কাছে ফিরে আসে, কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। বৃদ্ধের বলা শেষ কথাগুলো মনে করে সে এগিয়ে যায় তার শেষ ইচ্ছাগুলো পূরণের উদ্দেশ্যে। প্রফুল্ল তাকে তুলল। বৃদ্ধের শরীর শীর্ণ, তাই হালকা। প্রফুল্লের যথেষ্ট শক্তি ছিল। প্রফুল্ল তাকে নিয়ে গিয়ে কবরে শুইয়ে মাটি চাপা দিল। পরে কুয়োয় স্নান করে ভেজা কাপড় অর্ধেক পরে রৌদ্রে শুকালো। তারপর শাবল কোদাল নিয়ে বৃদ্ধের টাকার সন্ধানে চলল। বৃদ্ধ তাকে টাকা দিয়ে গেছে, তাই নিতে কোনো বাধা আছে বলে মনে করল না। প্রফুল্ল ছিল যথার্থই দিন দুঃখিনী। প্রফুল্ল ধীরে ধীরে বৃদ্ধের শয্যা তুলে ফেলে দেয়। সে মেঝেতে পাতা একটি চৌকো তক্তা দেখে, শাবল দিয়ে তা উঠিয়ে দেয়। তক্তার নিচে অন্ধকার গহ্বর দেখা যায়। প্রফুল্ল সেখানে একটা সিঁড়ির খোঁজ পায়। জঙ্গলে কাঠের কোনো অভাব নেই। উঠোনে কিছু কাঠের টুকরো পড়েছিল। প্রফুল্ল সেগুলো নিয়ে এসে কিছুটা গহ্বরের মধ্যে ফেলল। তারপর চকমকি দেশলাই খুঁজতে শুরু করল। বৃদ্ধ নিশ্চয়ই তামাক খেতেন। প্রফুল্ল চকমকি, শোলা, দেশলাই সব খুঁজে পেল। তখন সে গোয়াল থেকে বিচালি নিয়ে এসে চকমকির আগুনে বিচালি জ্বালিয়ে সেই সরু সিঁড়ি দিয়ে পাতালে নামল। শাবল কোদাল আগে থেকেই নিচে ফেলে দিয়েছিল। সেখানে একটি ঘর দেখা গেল। প্রফুল্ল উত্তর পশ্চিম কোণের দিক নির্ধারণ করল এবং কাঠগুলো বিচালির আগুনে জ্বালালো। উপরে মুক্ত পথ দিয়ে ধোঁয়া বাইরে বেরিয়ে গেল এবং ঘরটি আলোকিত হলো। প্রফুল্ল সেখানে খোঁড়াখুড়ি শুরু করল। খোঁড়াখুড়ির মধ্যে হঠাৎ ঠং করে একটা আওয়াজ হয়। প্রফুল্ল একটা ঘটি বা ঘোড়া জাতীয় কিছু আবিষ্কার করে। এই সম্পত্তি এখানে কোথা থেকে এলো? তবে বৃদ্ধর বলা ধন সম্পদের কথাগুলোই সত্যি? কিন্তু কার সম্পদ এখানে লুকানো ছিল তা জানার আগে কৃষ্ণগোবিন্দ দাসের পরিচয় দেওয়া জরুরি। কৃষ্ণগোবিন্দ কায়স্থের সন্তান। সে স্বচ্ছন্দে দিন কাটাত, কিন্তু অনেক বয়সে এসে একটি সুন্দরী বৈষ্ণবীর প্রেমে পড়ে গেল। বৈষ্ণবীর সঙ্গে সে বৃন্দাবনে চলে গেল। সেখানে কৃষ্ণগোবিন্দের বৈষ্ণবী ঠাকুরানী বৃন্দাবনের বৈষ্ণবদের মধুর জয়দেব গীতি, শ্রীমদ্ ভাগবতে পাণ্ডিত্য এবং নধর গরণ দেখে সেখানে থাকতে চাইলেন। তাই কৃষ্ণগোবিন্দ বৈষ্ণবীকে নিয়ে বাংলায় ফিরে এলেন। কৃষ্ণগোবিন্দ তখন গরিব। কাজের খোঁজে মুর্শিদাবাদে এলেন এবং সেখানে চাকরি পেলেন। কিন্তু তার বৈষ্ণবী যে সুন্দরী তা নবাব মহলে খবর পৌঁছালো।
এক হাবসি খোয়াজা বৈষ্ণবীকে বেগম বানানোর উদ্দেশ্যে তার বাড়িতে আসতে লাগলো। বৈষ্ণবী লোভে পড়ে রাজি হলেন। কৃষ্ণ গোবিন্দ বৈষ্ণবীকে নিয়ে সেখান থেকে পালালেন। কিন্তু কোথায় যাবেন? কৃষ্ণ গোবিন্দ ভাবলেন, এই অমূল্য ধন নিয়ে লোকালয়ে বাস করা অনুচিত, কেউ না কেউ কবে কেড়ে নেবে। তাই তিনি বৈষ্ণবীকে নিয়ে এই ভগ্ন অট্টালিকায় উপস্থিত হলেন। সেখানে তারা থাকতে শুরু করলেন। কৃষ্ণ গোবিন্দ বাজার করে আনতেন, কিন্তু বৈষ্ণবীকে কোথাও বের হতে দিতেন না। একদিন কৃষ্ণ গোবিন্দ একটি নিচের ঘরে মাটি খুঁড়ছিলেন। তখন তিনি কিছু পুরনো মোহর পেলেন। সেই টাকা না পেলে কৃষ্ণ গোবিন্দের জীবনযাপন কঠিন হয়ে যেত। টাকা পেয়ে কৃষ্ণ গোবিন্দের মন শান্ত হলো, তবে তার মনে নতুন এক জ্বালা দেখা দিল। তিনি ভাবতে লাগলেন, এই পুরনো বাড়িতে আরও মোহর থাকতে পারে। তারপর থেকে কৃষ্ণ গোবিন্দ প্রতিদিন মাটির নিচে চোরা কুঠুরি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে অনেক সুড়ঙ্গ ও চোরকুঠুরি বের হলো, কিন্তু কিছুই পেলেন না। এইভাবে 1 বছর কাটল। তবে মাঝে মাঝে তিনি সেই চোরকুঠুরিতে গিয়ে সন্ধান করতেন। একদিন তিনি দেখলেন যে এক অন্ধকার ঘরের কোণে কিছু চকচক করছে। তিনি দৌড়ে গিয়ে সেটি তুললেন এবং দেখলেন তা একটি মোহর। ইঁদুর মাটি খুঁড়তে গিয়ে সেটি বের করে এনেছিল। কৃষ্ণ গোবিন্দ তখন কিছু না করে হাটবারের অপেক্ষা করতে লাগলো। এবার হাটবারে বৈষ্ণবীকে তার অসুস্থতার কথা বলে তাকে হাটে যেতে বললেন। বৈষ্ণবী সকালে হাটে গেল। কৃষ্ণ গোবিন্দ সেই অবকাশে সেই কোণে খোঁড়াখুড়ি করতে লাগলেন এবং 20 ঘড়া ধন বের করলেন। আগে উত্তর বাংলায় নীলধ্বজ বংশীয় রাজা নীলাম্বর দেব রাজত্ব করতেন। তিনি রাজভাণ্ডার থেকে ধন এনে নিজ হাতে মাটিতে পুঁতে রাখেন। যুদ্ধের পর নীলাম্বর বন্দী হন এবং সেই ধনরাশি সেখানেই পড়ে থাকে। সেই ধনরাশি কৃষ্ণ গোবিন্দ পেয়েছিলেন সোনা, হিরে, মুক্ত, অসংখ্য রত্ন। কৃষ্ণ গোবিন্দ অতিশয় কৃপণ ছিলেন, তাই তিনি একটিও মোহর খরচ করেননি। সেই পুরনো টাকাতেই কষ্টে জীবনযাপন করতে লাগলেন। এখন সেই ধন প্রফুল্ল পেল। ঘোড়াগুলি পুঁতে রেখে প্রফুল্ল শুয়ে পড়ল। সারাদিনের পরিশ্রমে সে শীঘ্রই ঘুমিয়ে পড়ল। কি রে, তুই এখন এলি? কেন, আমি কোথায় গিয়েছিলাম? কোথায় আর যাবি? ব্রাহ্মণদের বাড়িতে শুতে গিয়েছিলি, তাই এত বেলা অবধি এলি না, তাই জিজ্ঞেস করছি। তুই চোখের মাথা খেয়েছিস নাকি? ভোরে তোর সামনে দিয়ে এসে শুলাম, দেখলি না? সে কি রে বোন, আমি তোর জন্য 3 বার ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে তোকে খুঁজে এলাম, তোকেও দেখলাম না, কাউকেই দেখলাম না। হ্যাঁ রে, প্রফুল্ল আজ কোথায় গেছে? চুপ কর দিদি, চুপ, এ কথা মুখে আনিস না। কেন, কি হয়েছে? সে কথা বলা যায় না। ফুলমণি তখন এক আষাঢ়ে গল্প ফেঁদে বসল। সে বলল, রাতে 3য় প্রহরে সে প্রফুল্লের বিছানায় তার মাকে বসে থাকতে দেখেছে। একটু পরেই ঘরের ভেতর একটা প্রচণ্ড ঝড় উঠল। তারপর আর কেউ কোথাও নেই। ফুলমণি মূর্ছা গিয়ে দাঁত কপাটি লেগে পড়েছিল, ইত্যাদি ইত্যাদি। শেষে ফুলমণি দিদিকে বিশেষভাবে সাবধান করে বলল যেন সে এই কথা কোথাও প্রচার না করে। কিন্তু অলোকমণি চাল ধোয়ার ছলে দুচুনি হাতে পল্লী পরিভ্রমণে বেরিয়ে পড়লেন এবং ঘরে ঘরে উপন্যাসটি বিবিধ অলঙ্কার সহ বর্ণনা করে সবাইকে সাবধান করে দিলেন যে দেখো, এ কথা যেন ছড়িয়ে না পড়ে। কাজেই শীঘ্রই এ কথা বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে প্রফুল্লের শ্বশুরবাড়ি পৌঁছে গেল। প্রফুল্ল অনেকক্ষণ ধরে ভাবল। তার মাথার ভেতর তখন বিচিত্র প্রশ্নেরা ঘুরপাক খেয়ে চলেছে। শেষে সিদ্ধান্ত নিল যে তার অদৃষ্টে যাই হোক, দারিদ্র দুঃখ আর সহ্য করতে পারবে না। দুর্গাপুর আর এই জঙ্গলের মধ্যে তার জন্য তেমন কোনো তফাৎ নেই। সেখানেও তাকে ডাকাতরা ধরে নিয়ে যাচ্ছিল, এখানেও তাই করবে হয়তো। এই ভেবে সিদ্ধান্ত নিয়ে প্রফুল্ল ঘরের কাজে মন দিল। ঘরদোর পরিষ্কার করল, গরুর সেবা করল।
তারপর রান্নার আয়োজন করতে লাগলো। কিন্তু রান্না করবে কি? হাঁড়ি, কাঠ, চাল, ডাল সব কিছুরই অভাব। প্রফুল্ল একটি মোহর নিয়ে হাটের সন্ধানে বের হলো। জঙ্গলের মধ্যে একটা পথের রেখা ছিল। প্রফুল্ল সেই রেখা ধরে চলতে লাগলো। যেতে যেতে ঘন জঙ্গলের ভিতরে একটি ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। ব্রাহ্মণের গায়ে নামাবলী, কপালে চিহ্ন, মাথা কামানো। ব্রাহ্মণকে দেখতে গৌরবর্ণ, খুবই সুদর্শন, বয়স বেশি নয়। ব্রাহ্মণ প্রফুল্লকে দেখে কিছুটা বিস্মিত হলো। বলল, কোথায় যাবে মা? আমি হাটে যাচ্ছি। এদিকে হাটের পথ কোথায়? তবে কোন দিকে? তুমি কোথা থেকে আসছো? এই জঙ্গল থেকে। এই জঙ্গলে তোমার বাসা? হ্যাঁ। তাহলে তুমি হাটের পথ চেনো না। আমি নতুন এসেছি। এই জঙ্গলে কেউ ইচ্ছে করে আসে না। তুমি কেন এসেছো? আমাকে হাটের পথ বলে দিন। হাট একবেলার পথ, তুমি একা যেতে পারবে না। চোর ডাকাতের ভয় আছে। তোমার আর কে আছে? আর কেউ নেই। তুমি একা হাটে যেও না, বিপদে পড়বে। এখানে আমার একটি দোকান আছে, চাইলে সেখান থেকে চাল ডাল কিনতে পারো। সেই ভালো হবে। তবে আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখছি। ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকমের হয় মা, তুমি আমার সঙ্গে চলো। এই বলে ব্রাহ্মণ প্রফুল্লকে নিয়ে আরও গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। প্রফুল্ল একটু একটু ভয় পেতে লাগলো, কিন্তু এই জঙ্গলে কোথায় ভয় নেই। সে দেখল সেখানে একটি ছোট কুটির আছে, তালাচাবি বন্ধ, কেউ নেই। ব্রাহ্মণ তালাচাবি খুলল। প্রফুল্ল দেখল এটা দোকান নয়, তবে হাঁড়ি, কলসি, চাল, ডাল, তেল, নুন যথেষ্ট আছে। ব্রাহ্মণ বলল, তুমি একা যা বহন করতে পারো তাই নিয়ে যাও। দাম কত দিতে হবে? 1 আনা। আমার কাছে পয়সা নেই। টাকা আছে? দাও, ভাঙিয়ে দিচ্ছি। আমার কাছে টাকাও নেই। তবে কি নিয়ে হাটে যাচ্ছিলে? একটি মোহর আছে। মোহর ভাঙিয়ে দিতে পারি, এত টাকা আমার কাছে নেই। চলো তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই, তুমি সেখানে আমাকে পয়সা দিও। বাড়িতেও আমার পয়সা নেই। সবই মোহর? তা হোক, চলো তোমার বাড়ি চিনে আসি। যখন তোমার হাতে পয়সা হবে তখন আমায় দিও, আমি এসে নিয়ে যাব। সবই মোহর। কথাটা প্রফুল্লের কানে ভালো লাগলো না। সে বুঝল এই চতুর ব্রাহ্মণ বুঝে গেছে যে তার কাছে অনেক মোহর আছে, আর সেই লোভেই সে তার বাড়ি দেখতে চাইছে। প্রফুল্ল জিনিসপত্র যা নিয়েছিল তা রেখে দিল। অজুহাত দেখিয়ে বলল যে তাকে হাটেই যেতে হবে, তার কাপড় চোপড়ের বরাত আছে। ব্রাহ্মণ খানিক হাসল, বলল, মনে করছো আমি তোমার বাড়ি চিনে নিলে তোমার মোহরগুলো চুরি করে নিয়ে যাব? তুমি কি মনে করছো হাটে গেলেই আমাকে এড়াতে পারবে? আমি যদি তোমার সঙ্গ না ছাড়ি, তুমি আমাকে কিভাবে ছাড়বে? শুনে প্রফুল্ল শিহরিত হলো। তোমার সঙ্গে আমি প্রতারণা করব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো আর যাই মনে করো, আমি ডাকাতদের সর্দার। আমার নাম ভবানী পাঠক। প্রফুল্ল নিঃশব্দ। ভবানী পাঠকের নাম সে দুর্গাপুরেও শুনেছে। ভবানী পাঠক বিখ্যাত ডাকাত। তার ভয়ে বরেন্দ্রভূমি কম্পমান। প্রফুল্লের মুখ থেকে কোনো কথা বের হলো না। বিশ্বাস না হয় নিজেই দেখে নাও। ভবানী ঘরের ভিতর থেকে একটি বড় ঢোল বা দামামা বের করে তাতে কয়েকটা আঘাত করল। মুহূর্তের মধ্যে 50-60 জন কালো জমের মতো শক্তিশালী যুবক লাঠি সরকি নিয়ে হাজির হলো। তারা ভবানীকে জিজ্ঞাসা করল, কি আদেশ হয়? এই মেয়েটিকে তোমরা চিনে রাখো। আমি তাকে মা বলেছি, তোমরা সবাই তাকে মা বলবে এবং মায়ের মতো দেখবে।
তোমরা তার কোনো ক্ষতি করবে না, আর কাউকেও করতে দেবে না। এখন তোমরা বিদেয় হও। এই বলার সঙ্গে সঙ্গেই সেই ডাকাত দল মুহূর্তের মধ্যে অন্তর্ধান করল। প্রফুল্ল খুব বিস্মিত হল। প্রফুল্ল স্থির মনের। সে বুঝল ভবানী পাঠকের শরণ নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। সে অগত্যা ভবানী পাঠককে নিজের বাড়ি দেখাতে সম্মত হল। প্রফুল্ল যা জিনিসপত্র রেখেছিল তা আবার নিল। সে আগে চলল, ভবানী পাঠক পিছনে পিছনে চললেন। তারা সেই ভাঙা বাড়িতে পৌঁছালো। বোঝা নামিয়ে একটি ছেঁড়া মাদুরে ভবানী ঠাকুরকে বসতে বলল। এই ভাঙা বাড়িতে তুমি মোহর পেয়েছো? হ্যাঁ। কত? অনেক। ঠিক করে বলো কত। যদি মিথ্যা বলো, আমার লোকজন এসে বাড়ি খুঁজে দেখবে। 20 ঘড়া। এই মোহর নিয়ে তুমি কি করবে? দেশে নিয়ে যাব। রাখতে পারবে? আপনি সাহায্য করলে পারবো। এই বনে আমার পুরো অধিকার আছে, কিন্তু বনের বাইরে আমার তেমন ক্ষমতা নেই। যদি ধন নিয়ে বনের বাইরে যাও, আমি রাখতে পারবো না। তবে আমি এই বনে এই ধন নিয়ে থাকব। আপনি রক্ষা করবেন? করব, কিন্তু তুমি এত ধন নিয়ে কি করবে? লোকে ঐশ্বর্য নিয়ে যা করে আমিও তাই করব। ভবানী ঠাকুর হো হো করে হাসেন। প্রফুল্ল অপ্রস্তুত হয়। ভবানী পাঠক তাকে বোঝাতে শুরু করেন, মা, তুমি বোকা মেয়ের মতো কথা বললে তাই হাসলাম। তোমার তো কেউ নেই, তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোগ করবে? একা কি ঐশ্বর্য ভোগ করা যায়? লোকে ঐশ্বর্য নিয়ে কেউ ভোগ করে, কেউ পুণ্য সঞ্চয় করে, আর কেউ নরকের পথ সাফ করে। তোমার ভোগ করার উপায় নেই, কারণ তোমার কেউ নেই। তুমি হয়তো পুণ্য সঞ্চয় করতে পারো, অথবা নরকের পথ সাফ করতে পারো। কোনটা করবে? এইসব কথা তো ডাকাতের সর্দারের মতো বলে মনে হচ্ছে না। না, আমি কেবল ডাকাতের সর্দার নই। তোমার কাছে আমি ডাকাতের সর্দার নই, তোমাকে আমি মা বলেছি। তাই তোমার জন্য যা ভালো সেটাই বলবো। ধনের ভোগ তোমার দ্বারা সম্ভব নয়, কেননা তোমার কেউ নেই। তবে এই ধনের দ্বারা তুমি অনেক পাপ অথবা অনেক পুণ্য সঞ্চয় করতে পারো। কোন পথে যেতে চাও? যদি বলি পাপই করব, তাহলে আমি লোক দিয়ে তোমার ধন তোমার সঙ্গে দিয়ে তোমাকে এই বনের বাইরে পাঠিয়ে দেব। এই বনে আমার এমন অনেক অনুচর আছে যারা তোমার এই ধনের লোভে তোমার সঙ্গে পাপাচরণ করতে রাজি হবে। তাই তোমার সে মত হলে আমি তোমাকে এখান থেকে বিদায় করতে বাধ্য হব, কারণ এই বন আমার। তোমার রূপ আছে, যৌবন আছে, ডাকাতের হাত থেকে রক্ষা পেলেও রূপ যৌবনের হাত থেকে বাঁচতে পারবে না। পাপের লালসা শেষ হওয়ার আগেই ধন ফুরিয়ে যাবে। যতই ধন থাকুক না কেন, এক সময় শেষ হবে। তারপর কি করবে মা? তারপর কি? নরকের পথ সাফ। লালসা থাকবে, কিন্তু লালসা পূরণের উপায় থাকবে না। সেটাই নরকের পরিষ্কার পথ। পুণ্য সঞ্চয় করবে? আমি গৃহস্থের মেয়ে, কখনো পাপ জানি না। আমি কেন পাপের পথে যাব? আমি বড় কৃচ্ছ সাধক। আমার অন্ন বস্ত্র হলেই চলবে। আমি ধন চাই না, দিনপাত হলেই হবে। এ ধন তুমি সব নিয়ে যাও, আমি যেন এক মুঠো অন্ন পেতে পারি, সেটাই ব্যবস্থা করে দাও। ধন তোমার, আমি নেব না। প্রফুল্ল বিস্মিত হয়। ভবানী তার মনের ভাব বুঝতে পেরে বলেন, তুমি ভাবছো যে ডাকাতি করে, যে পরের ধন কেড়ে খায়, তার আবার এমন ভান কেন? সে কথা তোমাকে এখন বলার প্রয়োজন নেই।
তবে যদি তুমি পাপাচরণে প্রবৃত্ত হও, তাহলে তোমার এ ধন লুট করে নিলেও নিতে পারি। এখন এ ধন নেব না। তোমাকে আবার জিজ্ঞাসা করছি, এই ধন নিয়ে তুমি কি করবে? আপনি তো দেখছি জ্ঞানী, আপনি আমাকে শিখিয়ে দিন ধন নিয়ে কি করব। শেখাতে 5-7 বছর লাগবে। যদি শিখতে চাও আমি শেখাতে পারি। এই 5-7 বছর তুমি ধন স্পর্শ করবে না। তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হবে না। তোমার খাওয়ার ও প্রয়োজনীয় জিনিস আমি পাঠিয়ে দেব। তবে আমার কথা মেনে চলতে হবে। কেমন, রাজি আছো? থাকবো কোথায়? এইখানেই। ভাঙাচোরা বাড়ি একটু মেরামত করে দেব। এইখানে একা বাস করব? না, আমি 2 জন নারী পাঠিয়ে দেব। তারা তোমার কাছে থাকবে, কোনো ভয় করবে না। এই বনে আমি কর্তা। আমি থাকলে তোমার কোনো অনিষ্ট হবে না। আপনি কিভাবে শেখাবেন? তুমি লিখতে পড়তে জানো? না। তাহলে প্রথমে লেখাপড়া শেখাবো। প্রফুল্ল রাজি হয়। অরণ্যের মধ্যে একজন সহায় পেয়ে সে আনন্দিত হয়। ভবানী ঠাকুর বিদায় নিয়ে ভগ্ন অট্টালিকা থেকে বাইরে আসেন। তিনি দেখতে পান এক ব্যক্তি তার প্রতীক্ষা করছে। তার বলিষ্ঠ গড়ন, গোঁফ ও ছাঁটা গালপাট্টা আছে। ভবানী তাকে জিজ্ঞেস করেন, রঙ্গরাজ, এখানে কেন? আপনার সন্ধানে। আপনি এখানে কেন? যা এতদিন সন্ধান করছিলাম তাই পেয়েছি। রাজা? রানী। রাজা রানী আর খুঁজতে হবে না, ইংরেজ রাজা হচ্ছে। কলকাতায় নাকি হস্টিন বলে একজন ইংরেজ ভালো রাজ্য হারিয়েছে। আমি সেরকম রাজা খুঁজি না। আমি যা খুঁজি তা তো তুমি জানো। এখন পেয়েছেন কি? সে সামগ্রী পাওয়া যাবে না, তৈরি করে নিতে হবে। জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষ কাটারি তৈরি করে নেয়। ইস্পাত ভালো পেয়েছি, এখন 5-7 বছর ধরে তৈরি করতে হবে। খেয়াল রেখো, এই বাড়িতে আমি ছাড়া আর কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। মেয়েটি যুবতী এবং সুন্দরী। যা আদেশ। সম্প্রতি ইজারাদারের লোক রঞ্জনপুর লুট করেছে, তাই তোমাকে খুঁজছিলাম। চলো, আমরা ইজারাদারের কাছারি লুট করে গ্রামের লোকের ধন তাদের ফিরিয়ে দিই। গ্রামের লোক আনুকূল্য করবে? বোধহয় করবে। ভবানী ঠাকুর তার প্রতিশ্রুতি অনুযায়ী 2টি মহিলা পাঠালেন। একজন হাটে মাঠে যাবেন আর অন্যজন প্রফুল্লের কাছে সবসময় থাকবেন। 2 জনই 2 রকমের। যিনি হাটে মাঠে যাবেন তার নাম গোবরার মা। বয়স 73 বছর, কালো এবং বধির। যদি একেবারেই শুনতেই না পেতেন তাহলে ক্ষতি ছিল না, কিন্তু তিনি কখনো কিছু শুনতে পান, আবার কখনো পান না। এরকম হলে বেশ সমস্যা হয়। যিনি প্রফুল্লের কাছে থাকার জন্য এসেছেন তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের। বয়সে প্রফুল্লের চেয়ে 5-7 বছরের বড় হবেন। উজ্জ্বল শ্যামবর্ণ, বর্ষার কচি পাতার মতো রং, সৌন্দর্য যেন উথলে পড়ছে। 2 জন একসাথে এলেন, যেন পূর্ণিমা আর অমাবস্যা একসাথে হাত ধরেছে। গোবরার মা প্রফুল্লকে প্রণাম করলেন। তোমার নাম কি গো? ও একটু বধির, সবাই ওকে গোবরার মা বলে ডাকে। গোবরার মা, তোমার কয়টি ছেলে? আমি কোথায় ছিলাম? বাড়িতে ছিলাম। তুমি কি জাতে? যাতায়াত করতে পারবো, যেখানে বলবে সেখানে যাব। বলি, তুমি কি করো? আর তোমার লোকে কাজ কি মা? আমি একাই তোমার সব কাজ করে দেব। শুধু 2-1টা কাজ পারবো না। পারবে না? পারবো না কি? এই জল তুলতে পারবো না, আমার কাঁধে জোর নেই। আর কাপড় চোপড় কাচা তা না হয় মা তুমি করো। আর সব পারবে তো? বাসন মাজা তাও না হয় তুমি নিজেই করলে। তাও পারবে না? তবে পারবেটা কি? আর এমন কিছু না, ঘর ঝাড় দেব, ঘর পরিষ্কার করব,
এটাও ভালো পারি না। তবে পারবে কি? আর যা বলো, সলতে পাকাবো, জল আনবো, আমার খাওয়া পাতা ফেলবো, আর হাট বাজারের কাজ করব। বেসাতির হিসাবটা দিতে পারবে? তা মা, আমি বুড়ো মানুষ, হালকা বদির, অত পারবো না। তবে যা দেবে তা সব খরচ করে আসবো। তুমি বলতে পারবে না যে আমার খরচাটা হলো না। বাছা, তোমার মতো গুণের লোক পাওয়া ভার। তা মা, যা বলো, তোমার নিজের গুণে বলো। প্রফুল্ল তখন অপর মহিলাকে বলল, তোমার নাম কি গো? নবাগত সুন্দরী বললেন, তা ভাই আমি জানি না। সে কি, বাপ মা নাম রাখেনি? রেখেছিল সম্ভবত, তা আমি সঠিক জানি না। সে কি গো? জ্ঞান হওয়ার আগে আমি বাপ মার থেকে বিচ্ছিন্ন হয়েছি। ছোটবেলায় আমাকে ছেলে ধরা চুরি করে নিয়ে গেছিল। ভবানী ঠাকুর নাম রেখেছেন নিশি। আমি দিবার বোন নিশি। তোমাকে একদিন দিবার সাথে আলাপ করাতে নিয়ে যাব। যে রাতে দুর্লভ চক্রবর্তী প্রফুল্লকে তার মায়ের বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়, সেই রাতেই ব্রজেশ্বর দুর্গাপুরে পৌঁছে যান। ব্রজেশ্বরের একটি ঘোড়া ছিল এবং তিনি খুব ভালোভাবে ঘোড়ায় চড়তে পারতেন। যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, ব্রজেশ্বর গোপনে ঘোড়ায় চড়ে অন্ধকারে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রফুল্লের কুটিরে পৌঁছে ব্রজেশ্বর দেখেন যে সেই বাড়ি জনশূন্য এবং অন্ধকারে ডুবে আছে। প্রফুল্লকে দস্যুরা ধরে নিয়ে গেছে। ব্রজেশ্বর পাড়াপড়শিদের কাউকেই পেলেন না যে কারোর কাছে জিজ্ঞাসা করতে পারেন। প্রফুল্লকে দেখতে না পেয়ে ব্রজেশ্বর ভাবলেন প্রফুল্ল একা থাকতে না পেরে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। ব্রজেশ্বর অপেক্ষা করতে পারলেন না। তিনি ভয় পেয়ে সেই রাতেই বাড়ি ফিরে আসেন। এরপর কিছুদিন কেটে যায়। হরবল্লভের সংসার যেমন চলছিল তেমনই চলতে থাকে। সবাই খায় দায়, ঘোরে, সংসারের কাজ করে। কিন্তু ব্রজেশ্বরের দিনগুলো ঠিক আগের মতো কাটছিল না। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি। প্রথমে তার মা বুঝলেন। গৃহিণী দেখলেন ব্রজেশ্বরের পাতে দুধের বাটি পড়ে থাকে, মাছের কেবল কাঁটাটাই খায়। রান্না ভালো হয়নি বলে খাবার ঠেলে রাখে। মা মনে করলেন ছেলের হজমে সমস্যা হয়েছে। প্রথমে হজমের টোটকা ব্যবহার করলেন, তারপর কবিরাজ ডাকানোর কথা হলো। কিন্তু ব্রজেশ্বর হাসতে হাসতে সেটা উড়িয়ে দিলেন। মাকে তিনি হাসতে হাসতে উড়িয়ে দিলেন ঠিকই, কিন্তু ব্রহ্ম ঠাকুরানীকে পারলেন না। একদিন বৃদ্ধা ব্রজেশ্বরকে একা পেয়ে চেপে ধরলেন। কি রে ব্রজ, তোর মনে অয়ন বউয়ের মুখ দেখিস না কি এর লেগা? মুখখানা তো এমনিতেই অমাবস্যার রাতের মতো, তার উপর ঝড় মেঘ ছাড়া কিছুই নেই। দেখতে খুব ইচ্ছা করে না। তা মরুক গে, সে তো নয়ন বউ বুঝবে, তুই কেন খাস নে? তুমি যে এমন রাধো। আমি তো চিরকালই এমনই রাধি। আজকাল হাতে স্বাদ পাল্টেছে। দুধটুকু খাস নি কেন বাচ্চা? সেও কি রান্নার দোষ? গরুর দুধগুলো নষ্ট হয়ে গেছে। তুই এভাবে বৈশা বৈশা কি ভাবতাছস? কবে তোমায় গঙ্গা নিয়ে যাবো সেটাই ভাবছিলাম। তোর বড়াইয়ের কোনো দরকার নাই। মুখে তো অনেকেই বলে রে, শেষে এই নিম গাছ তলায় আমায় গঙ্গা দিবি। আর তুলসী গাছটাও দেখতে পাইতেছিস না? তুই যা ভাবস ভাব, কিন্তু তুই গঙ্গার কথা ভেবে এত রোগা কেন হইতাছিস রে বাছা? ওটা কি কম ভাবনা? কাল স্নান করতে গিয়া নদীতে বসে বসে কি ভাবতেছিলি? ভাবছিলাম যে স্নান করে তোমার রান্নাই তো খেতে হবে, সেই দুঃখে চোখে জল এসেছিল। সাগর এসে রেঁধে দিবে, তাহলে খেতে পারবি তো? কেন, সাগর তো রোজই রান্না করে। খেলা ঘরে যাওনি কোনো দিন? ধুলো মাটি কাদার শক্তি ইটের ঘন্ট
একদিন নিজেই খেয়ে দেখো না, তারপর আমায় খেতে বললো। তাহলে প্রফুল্ল এসে রেঁধে দিবে। প্রফুল্লের নাম শুনে ব্রজেশ্বর খানিক হাসল, তারপর আবার অন্ধকারে মিলিয়ে গেল। সে যে বাগদি। আরে বাগদি নয়, সবাই জানে সে মিশা কথা। তোর বাবা কিবা সমাজের বয়, ছেলের সে সমাজ কিছু বড় নয়। হ্যাঁ রে, কথাটা আবার পারবো না। আমার জন্য সমাজে আমার বাবার অপমান হবে, তাও কি হয়? সেদিন আর বেশি কথা হলো না। ব্রহ্ম ঠাকুরানিও সবটা বুঝতে পারলেন না। কথাটা খুব সহজ নয়। প্রফুল্লের রূপ অতুলনীয়, রূপেই সে ব্রজেশ্বরের হৃদয় অধিকার করে বসেছিল। আবার সেই একদিনেই ব্রজেশ্বর বুঝতে পেরেছিলেন প্রফুল্লের বাহিরের চেয়ে ভিতরটা আরও সুন্দর, আরও মধুর। যদি প্রফুল্ল বিবাহিতা স্ত্রী স্বাধীনতা পেয়ে নয়নতারার মতো তার কাছে থাকত, তাহলে এই উন্মাদকর মোহ স্নেহে পরিণত হতো। রূপের মোহ কাটত, কিন্তু গুণের মোহ থেকে যেত। কিন্তু তা হলো না। প্রফুল্ল বিদ্যুতের মতো একবার চমকালো, তারপর চিরদিনের জন্য অন্ধকারে মিশে গেল। সেই মোহ আরো গভীর হলো। কিছুদিন পরে ফুলমণি নাপ্তিনীর প্রচারিত প্রফুল্লের মৃত্যু সংবাদ হরবল্লভের গৃহে পৌঁছালো। গল্প মুখে মুখে বদল হতে হতে এখানে এইরূপ আকারে পৌঁছালো যে প্রফুল্ল বিশেষ অসুখে মারা গেছে। মৃত্যুর আগে সে তার মৃত মাকে নাকি দেখেছিল। ব্রজেশ্বরও শুনলেন। হরবল্লভ শৌচ স্নান করলেন, কিন্তু শ্রাদ্ধ করতে মানা করলেন। কিছুদিন গেল, ব্রজেশ্বর শুকিয়ে শুকিয়ে বিছানায় শুয়ে পড়লেন। রোগ এমন কিছু নয়, শুধু একটু জ্বর। কিন্তু ব্রজ নির্জীব, শয্যাশায়ী। বৈদ্য দেখলেন, ঔষধপত্রে কিছু হলো না। রোগ আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত ব্রজেশ্বর বাঁচবে না বাঁচবে। আসল কথা আর লুকানো থাকলো না। প্রথমে বৃদ্ধা বুঝলেন, তারপরে গিন্নি বুঝলেন। এসব কথা মেয়েরাই আগে বোঝে। গিন্নি বুঝলেন, কাজেই কর্তাও বুঝলেন। তখন হরবল্লভের বুকে শুলবিদ্ধ হলো। হরবল্লভের তীব্র অনুশোচনা হলো। তার গিন্নি প্রতিজ্ঞা করলেন যে তার ছেলে না বাঁচলে তিনি বিষ খাবেন। হরবল্লভ প্রতিজ্ঞা করলেন, এবার যদি দেবতা ব্রজেশ্বরকে বাঁচায়, তিনি তার মন না বুঝে আর কোনো কাজ করবেন না। ধীরে ধীরে ব্রজেশ্বর ভালো হতে লাগলেন। ক্রমে শয্যা ত্যাগ করলেন। একদিন হরবল্লভের পিতার বার্ষিক শ্রাদ্ধ উপস্থিত হলো। হরবল্লভ শ্রাদ্ধ করছেন। ব্রজেশ্বর সেখানে কোনো কাজের জন্য উপস্থিত আছেন। তিনি শুনলেন, শ্রাদ্ধের পর পুরোহিত মন্ত্র পাঠ করছেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্রজেশ্বর কথাটি মনে রাখলেন। প্রফুল্লের জন্য যখন খুব কষ্ট হতো, তখন মনকে প্রবোধ দিতে বলতেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভাবে ব্রজেশ্বর প্রফুল্লকে বলতে চেষ্টা করলেন। কিন্তু ব্রজেশ্বরের পিতাই যে প্রফুল্লের মৃত্যুর কারণ, সেই কথা মনে পড়লেই ব্রজেশ্বর ভাবতেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। প্রফুল্ল চলে গেছে, কিন্তু ব্রজেশ্বরের পিতার প্রতি ভক্তি অটুট রইল। প্রফুল্লের শিক্ষা শুরু হলো। নিশি ঠাকুরানী, যিনি রাজার ঘরে থেকে পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখেছিলেন, প্রফুল্লকেও বর্ণমালা, হস্তলিপি এবং কিছুটা অঙ্ক শেখালেন। তারপর পাঠক ঠাকুর নিজেই শিক্ষক হিসাবে দায়িত্ব নিলেন। প্রথমেই ব্যাকরণ পড়ানো শুরু করলেন। কিছুদিনের মধ্যে তিনি অবাক হয়ে গেলেন। প্রফুল্লের বুদ্ধি খুবই তীক্ষ্ণ, আর শেখার আগ্রহ প্রবল। প্রফুল্ল খুব দ্রুত শিখতে লাগলো। তার পরিশ্রম দেখে নিশিও অবাক হলেন। প্রফুল্ল রান্না, খাওয়া, ঘুম সবই কমিয়ে দিয়েছিল। তার সব মনোযোগ দিয়েছিল লেখাপড়ায়। নিশি বুঝতে পারলেন প্রফুল্ল 2 ঘটনায় মন ছড়ানোর জন্য পড়াশোনায় মন দিচ্ছে। কয়েক মাসের মধ্যে সে ব্যাকরণ আয়ত্ত করল। এরপর প্রফুল্ল
ভট্টি কাব্য সহজেই শিখে ফেলল। অভিধানও ভালোভাবে আয়ত্ত হলো। রঘুবংশ, কুমার সম্ভব, নৈষদ, শকুন্তলা প্রভৃতি কাব্যগ্রন্থ অনায়াসে পড়ে ফেলল। এরপর আচার্য তাকে একটু সাংখ্য, একটু বেদান্ত আর একটু ন্যায়শাস্ত্র শিখালেন। এগুলো অল্প পরিমাণে শেখানো হলো। এই দর্শনের প্রাথমিক ধারণা দেওয়ার পর প্রফুল্লকে বিস্তারিতভাবে যোগশাস্ত্র অধ্যয়নে নিয়োজিত করলেন এবং সর্বশেষে সর্বগ্রন্থশ্রেষ্ঠ শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ালেন। 5 বছরের মধ্যে প্রফুল্লের শিক্ষা সম্পূর্ণ হলো। এদিকে প্রফুল্লের অন্যান্য শিক্ষার ব্যবস্থাও তিনি করলেন। গোবরার মা কোনো কাজ করতেন না, শুধু বাজার করতেন, সেটাও ভবানী ঠাকুরের নির্দেশে। নিশিও তেমন সাহায্য করতেন না, তাই প্রফুল্লকেই সব কাজ করতে হতো। এতে প্রফুল্লের কোনো কষ্ট ছিল না। মায়ের ঘরেও তাকে সব কাজ নিজে করতে হতো। প্রথম বছরে ভবানী ঠাকুর তার খাবারের ব্যবস্থা করেছিলেন মোটা চাল, সৈন্ধব লবণ, ঘি আর কাঁচকলা, আর কিছুই না। নিশির জন্য একই খাবার। প্রফুল্লেরও এতে কোনো কষ্ট হলো না। মায়ের ঘরে প্রতিদিন এত খাবারও পাওয়া যেত না। তবে এক বিষয়ে প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হলো। একাদশীর দিন সে জোর করে মাছ খেত। গোবরার মা বাজার থেকে মাছ না আনলে প্রফুল্ল খাল, বিল, ডোবা থেকে নিজে মাছ ধরে আনত। তাই গোবরার মা আর একাদশীতে মাছ আনতে আপত্তি করতেন না। দ্বিতীয় বছরে নিশির খাবারের ব্যবস্থা আগের মতোই থাকলো, কিন্তু প্রফুল্লের জন্য শুধু নুন, লঙ্কা আর ভাত। একাদশীতে মাছ। প্রফুল্ল এতে কোনো আপত্তি করল না। তৃতীয় বছরে নিশিকে আদেশ করা হলো, তুমি ছানা, সন্দেশ, ঘি, মাখন, ফলমূল সব কিছু ভালোভাবে খাবে, কিন্তু প্রফুল্লের জন্য শুধু নুন, লঙ্কা, ভাত। দুজনে একসাথে বসে খাবে। খাওয়ার সময় প্রফুল্ল আর নিশি হাসত। নিশি ভালো খাবার বেশি খেত না, গোবরার মাকে দিত। এই পরীক্ষাতেও প্রফুল্ল উত্তীর্ণ হলো। চতুর্থ বছরে প্রফুল্লকে উপাদেয় খাবার খেতে আদেশ করা হলো। প্রফুল্ল তা খেল। পঞ্চম বছরে তার নিজের ইচ্ছাসুলভ খাদ্য। যদিও প্রফুল্ল প্রথম বছরের মতোই খাবার খেল। শয়ন, বসন, স্নান, নিদ্রা সম্পর্কেও একই ধরনের অভ্যাসে ভবানী ঠাকুর শিষ্যাকে অভ্যস্ত করালেন। প্রথম বছরে 4টি কাপড়, দ্বিতীয় বছরে 2টি, তৃতীয় বছরে গ্রীষ্মকালে 1খানা মোটা গামছা আর শীতকালে 1খানা ঢাকাই মলমল, চতুর্থ বছরে পাট কাপড়, পঞ্চম বছরে নিচের সুবিধা মতো। প্রথম বছরে তুলার তোষক ও বালিশে শুয়েছিল প্রফুল্ল, দ্বিতীয় বছরে বিচালির বিছানা ও বালিশ, তৃতীয় বছরে ভূমিশয্যা, চতুর্থ বছরে কোমল দুগ্ধ ফেননিভ শয্যা, পঞ্চম বছরে যেখানে সামান্য স্থান পাওয়া যাবে সেখানেই। প্রথম বছরে 3 জাম নিদ্রা, দ্বিতীয় বছরে 2 জাম, তৃতীয় বছরে 2 দিন পরপর রাত্রি জাগরণ, চতুর্থ বছরে তন্দ্রা এলেই নিদ্রা, পঞ্চম বছরে স্বেচ্ছায়। প্রফুল্ল জল, বাতাস, রোদ, আগুন সম্পর্কেও শরীরকে সহিষ্ণু করতে লাগলো। ভবানী ঠাকুর তাকে আরেকটি শিক্ষা দিতে আদেশ করলেন, যা বললে লজ্জা হয় কিন্তু না বললেও অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় বছরে ভবানী ঠাকুর বললেন, বাছা, তোমাকে একটু মল্লযুদ্ধ শিখতে হবে। ঠাকুর আর যা বলবেন শিখব, কিন্তু এটি পারবো না। এটি ছাড়া যে হবে না। এটা কি ঠাকুর? একজন নারী মল্লযুদ্ধ শিখে কি করবে? ইন্দ্রিয় জয়ের জন্য। দুর্বল শরীর ইন্দ্রিয় জয় করতে পারে না। ব্যায়াম ছাড়া ইন্দ্রিয় জয় সম্ভব নয়। আমাকে মল্লযুদ্ধ কে শেখাবে? পুরুষ মানুষের কাছে আমি মল্লযুদ্ধ শিখতে পারবো না। নিশি শেখাবে। নিশি ছেলে ধরার মেয়ে। তাদের দলের শক্তিশালী বালক বালিকা ছাড়া কাউকে রাখা হয় না। সে তাদের দলে থেকে ছোটবেলায় ব্যায়াম শিখেছিল। আমি সব ভেবেই নিশিকে তোমার কাছে পাঠিয়েছি। প্রফুল্ল 4 বছর ধরে মল্লযুদ্ধ শিখল। প্রথম বছরে ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যেতে দিতেন না, বা তাকে বাড়ির বাইরে কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দিতেন না। দ্বিতীয় বছরে আলাপের বিষয়ে নিষেধাজ্ঞা উঠল, তবে তার বাড়িতে কোনো পুরুষকে যেতে দেওয়া হতো না। তৃতীয় বছরে যখন প্রফুল্ল মাথা মুড়ালো, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্যদের নিয়ে তার কাছে যেতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় নিচু মুখে
তাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করত। চতুর্থ বছরে ভবানী নিজ অনুচরদের মধ্যে বাছা বাছা লাঠিয়াল নিয়ে আসতেন। প্রয়োজন হলে তাদের সঙ্গে মল্লযুদ্ধ করতে বলতেন। প্রফুল্ল তার সামনে তাদের সঙ্গে মল্লযুদ্ধ করত। পঞ্চম বছরে আর কোনো বিধিনিষেধ রইল না। প্রফুল্ল প্রয়োজন মতো পুরুষদের সঙ্গে কথা বলতো আর অপ্রয়োজনে বলতো না। যখন সে পুরুষদের সঙ্গে কথা বলতো তখন তাদের নিজের সন্তান মনে করে বলতো। এইভাবে নানা পরীক্ষার মাধ্যমে ভবানী ঠাকুর প্রফুল্লকে ঐশ্বর্যভোগের যোগ্য পাত্রী হিসাবে গড়ে তুলতে চাইলেন। 5 বছরে সব শিক্ষা শেষ হলো। একাদশীর দিনে মাছ ছাড়া আরেকটি বিষয় মাত্র প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হলো। নিজের পরিচয় সে কিছুই দিল না। ভবানী ঠাকুর জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারলেন না। আজ থেকে তোমার শিক্ষা সমাপ্ত। এখন তোমার হাতে থাকা ধন তুমি নিজের ইচ্ছা মতো ব্যয় করতে পারো। আমি কোনো বাধা দেব না। আমি শুধু পরামর্শ দেব, যদি তুমি গ্রহণ করতে চাও তবেই। আহার আমি আর দেব না। তুমি নিজে নিজের খাবার ব্যবস্থা করবে। কিছু কথা বলবো, এগুলো আমি অনেকবার বলেছি, কিন্তু আবার একবার বলছি। এখন তুমি কোন পথ অবলম্বন করবে? আমি কর্ম করব, জ্ঞান আমার মতো অসিদ্ধের জন্য নয়। ভালো, শুনে আমি খুশি, কিন্তু কর্ম অনাসক্ত হয়ে করতে হবে। মনে আছে তো, ভগবান বলেছেন, তস্মাদ শক্ত সততং কর্ম সমাচর, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাস্মতি পুরুষ। এখন অনাসক্তি কি তুমি জানো? এর প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। এই 5 বছর ধরে তোমাকে আমি সেটা শিখিয়েছি, এখন আর বেশি বলতে হবে না। দ্বিতীয় লক্ষণ হলো নিরহংকার। নিরহংকার ছাড়া ধর্মাচরণ হয় না। ভগবান বলেছেন, প্রকৃতে ক্রিয়ামপানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতে ক্রিয়ামপানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। যে কর্ম ইন্দ্রিয়াদি দ্বারা করা হয় তা আমি করেছি, এই ভাবনা হলো অহংকার। যে কাজই করো তোমার গুণে তা হয়েছে, তা কখনো মনে করো না। করলেই পুণ্যকর্ম অকর্মিত হয়ে যায়। তারপর তৃতীয় লক্ষণ হলো সর্বকর্মের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করা। ভগবান বলেছেন, যৎ করোষি যদুম্পাসি যদুহোষি দদাসি যত যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুত্ব মদর্পণম। তাহলে বলো, তোমার এই ধন নিয়ে তুমি কি করবে? যখন আমার সব কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করেছি, তখন আমার এই ধনও শ্রীকৃষ্ণকেই অর্পণ করব। সব? হ্যাঁ, সব। তাহলে কর্ম অনাসক্ত হবে না। যদি তোমাকে নিজের আহারের জন্য চেষ্টা করতে হয়, তবে আসক্তি জন্মাবে। তাই তোমাকে হয় ভিক্ষাবৃত্তি করতে হবে, নয়তো এই ধন দিয়েই নিজের দেহ রক্ষা করতে হবে। ভিক্ষাতেও আসক্তি থাকতে পারে, তাই এই ধন দিয়েই নিজের দেহ রক্ষা করো, আর বাকি সব শ্রীকৃষ্ণে অর্পণ করো। কিন্তু শ্রীকৃষ্ণের পায়ে এই ধন পৌঁছাবে কিভাবে? আমি শিখেছি তিনি সর্বভূতস্য, তাই আমি সর্বভূতে এই ধন বিতরণ করব। ভালো, ভগবান নিজেই বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সর্বভূত স্থিতং যে মাং ভজ্যতে কত্তমাস্থিত সর্বথা বর্তমান হোপি সো যোগী ময়ি বর্ততে। আত্মোপমেন সর্বত্র সমং স্পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। কিন্তু এই সর্বভূত সংক্রামক দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন। তুমি কি সেটা পারবে? এতদিন কি শিখলাম? সেই কষ্টের কথা বলছি না।
কখনো কখনো কিছু দোকানদারি চাই, কিছু বেশবিন্যাস, কিছু ভোগ বিলাসের ঠাট প্রয়োজন হবে। এইটা বড় কষ্ট। তুমি সহ্য করতে পারবে? সেটা কি রকম? শোনো, আমি তো ডাকাতি করি, এটা আগেই বলেছি। আমার কাছে শ্রীকৃষ্ণের যে ধন আছে, কিছু তোমার কাছে থাকুক। এই ধন নিয়ে ধর্মাচরণে প্রবৃত্ত থাকুন, দুষ্কর্ম থেকে বিরত থাকুন। আমার কোনো প্রয়োজন নেই, ধন আমার যথেষ্ট আছে। আমি ধনের জন্য ডাকাতি করি না। তাহলে কি? আমি রাজত্ব করি। ডাকাতি করে রাজত্ব? শোনো, বুঝিয়ে দিচ্ছি। ভবানী প্রফুল্লকে বলতে লাগলেন, প্রফুল্ল শুনতে লাগলো। ভবানী দেশের দুরবস্থা, ভূম্যধিকারীর দুর্বিষহ দৌরাত্ম্য বর্ণনা করলেন। কাছারির কর্মচারীরা বাকিদের ঘরবাড়ি লুট করে, লুকোনো ধনের তল্লাশে ঘর ভাঙে, মেঝে খুঁড়ে দেখে, পেলে 1 গুণের জায়গায় সহস্র গুণ নেয়, না পেলে মারপিট করে, বাঁধে, কয়েদ করে, পোড়ায়, কুড়ুল মারে, ঘর জ্বালিয়ে দেয়, প্রাণ নিয়ে নেয়, সিংহাসন থেকে শালগ্রাম ফেলে দেয়, শিশুর পা ধরে আছাড় মারে, যুবকের বুকে বাঁশ দিয়ে দলে, বৃদ্ধের চোখে পিঁপড়ে, নাভিতে পতঙ্গ পুড়িয়ে বাঁধে, যুবতীকে কাছারিতে নিয়ে গিয়ে উলঙ্গ করে, মারে, স্তন কেটে ফেলে। স্ত্রীর যে শেষ অপমান, চরম বিপদ, সর্বসমক্ষেতা প্রদর্শন করে। এই ভয়ঙ্কর ব্যাপার প্রাচীন কবির মতো অত্যুন্নত শব্দের সাজে বর্ণনা করে ভবানী ঠাকুর বললেন, এই দুরাত্মা দিগের আমি দণ্ড দিই, অনাস্থাকে, দুর্বলকে রক্ষা করি। কিভাবে করি তা তুমি 2 দিন সঙ্গে থেকেই দেখবে। ধন্যবাদ, আমি তোমার সঙ্গে যাব। যদি আমার এখন ধনের অধিকার হয়, তবে কিছু ধন নিয়ে যাব, দুঃখীদের দিয়ে আসব। এই কাজে দোকানদারি চাই বলেছিলাম। যদি তুমি আমার সঙ্গে যাও, কিছু ঠাট সাজাতে হবে। সন্ন্যাসীর বেশে এই কাজ হবে না। কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করেছি, কর্ম তার, আমার নয়। কর্মের জন্য যে সুখ দুঃখ, তা আমার নয়, তারই। তার কর্মের জন্য যা করতে হয় তাই করব। ভবানী ঠাকুরের মনস্কামনা সিদ্ধ হলো। তিনি যখন ডাকাতি করতে বাহির হলেন, প্রফুল্ল ধনের ঘোড়া নিয়ে তার সঙ্গে চলল। নিশিও সাথে গেল। ভবানী ঠাকুরের অভিপ্রায় যাই হোক, তার একটি শানিত অস্ত্রের প্রয়োজন ছিল। তাই প্রফুল্লকে 5 বছর ধরে শান দিয়ে তীক্ষ্ণধার অস্ত্র বানিয়ে রেখেছিলেন। পুরুষ হলে ভালো হতো, কিন্তু প্রফুল্লের মতন নানা গুণযুক্ত পুরুষ পাওয়া যায় না। বিশেষ করে এত ধন কোনো পুরুষের নেই। ধনের ধার বড় ধার। তবে ভবানী ঠাকুরের একটা বড় ভুল হয়েছিল। প্রফুল্ল একাদশীর দিন জোর করে মাছ খেত। এ কথা একটু বেশি বুঝলে ভালো হতো। যাই হোক, এখন আমরা প্রফুল্লকে জীবন তরঙ্গে ভাসিয়ে দিয়ে আরও 5 বছর ঘুমাতে পারি। প্রফুল্লের অন্য শিক্ষা হয়েছে, কর্মশিক্ষা হয়নি। এই 5 বছর ধরে কর্মশিক্ষা হবে। এতক্ষণ শুনছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার ঐতিহাসিক উপন্যাস দেবী চৌধুরানীর প্রথম পর্ব। গল্প পাঠে ছিল প্রিয়াংশু, প্রফুল্লর চরিত্রে পারমিতা, প্রফুল্লর মার চরিত্রে অনুরাধা, গিন্নিমা ও ব্রহ্ম ঠাকুরানীর চরিত্রে রায়, হরবল্লভের চরিত্রে শৈবাল, গোবরার মা ও সাগরের চরিত্রে অঙ্কিতা, নয়নবউর চরিত্রে পূর্ণিমা, ফুলমণির চরিত্রে প্রিয়া, অলোকমনুর চরিত্রে পূজা, দুর্লভ চক্রবর্তীর চরিত্রে সুরঞ্জন, ব্রজর চরিত্রে সংগ্রাম, তারার মার চরিত্রে প্রিয়া, প্রতিবেশীর চরিত্রে দীপ, নিশির চরিত্রে দেবারতী বিশ্বাস এবং অন্যান্য চরিত্রে অংশুমান, সংগ্রাম, প্রণয় এবং শুভদীপ। গল্পের অডিও অ্যাডাপ্টেশন প্রিয়াংশু।
গল্পের সাউন্ড ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। গল্পের সমগ্র পরিচালনায় পারমিতা মজুমদার, অঙ্কিতা পাণ্ডে এবং আমি শুভদীপ। শেষ হলো দেবী চৌধুরানীর প্রথম পর্ব। ফিরে আসব সামনের সপ্তাহে দেবী চৌধুরানীর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ গল্পতেই জব্দ থাকুন।